আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম সিরিজের বৃত্ত চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তোমাদের যাদের দেশ সেরা ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের টার্গেট, তাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের জন্য ডেডিকেটেড আমরা ভার্সিটি প্লাস গুচ্ছ প্লাস কৃষিগুচ্ছর ফ্রি প্রোগ্রাম নিছি, যেটা ম্যাথের জন্য, এবং আমি বলছিলাম তোমাদের 12টা চ্যাপ্টার ক্রমান্বয়ে শেষ করে দিব। তো আমরা অলরেডি ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা চ্যাপ্টার শেষ করছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবা, দেন আজকের এই ভিডিওটা দেখবা আর কি। তো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করতেছি। চ্যাপ্টারের শুরুতে আমরা কিভাবে দেখব, আমরা অন্য দুইটা চ্যাপ্টার যেভাবে শেষ করছি অর্থাৎ বেসিক করব। আগে বেসিক করার পরে আমরা এমসিকিউ প্রবলেম সলভ করব। এর পাশাপাশি আমাদের যেগুলো অ্যাডভান্স এমসিকিউ সলভ সব কিছুই ওভারঅল তোমাদেরকে ক্লাসেই করানো হবে। তো এই ক্লাস দেখার পর তোমার অন্য কোথাও এই চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়া লাগবে না, এইটুকু বিশ্বাস তোমরা আমার প্রতি রাখতে পারো। তো দেখো, ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব, বৃত্ত বা সার্কেলটা অ্যাকচুয়ালি কি। বৃত্ত বা সার্কেল হচ্ছে সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু হতে, এই যে নির্দিষ্ট বিন্দুটা এইচ কমা কে, একটা চলমান বিন্দু এই যে এক্স কমা ওয়াই, এই দুইটা দূরত্ব যদি একটা ধ্রুবক হয়, অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমি বলি পি বিন্দু, এটাকে যদি বলি এ বিন্দু, তার মানে পি এর দূরত্ব সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে, যেই ধ্রুব সংখ্যাটাকে এখানে আর বলতেছে। তাহলে আমি লিখলাম পি এ সমান সমান আর। এবার বলতো, আমি যদি পি এর মধ্যে দূরত্ব বের করি, তাহলে সেটা কি এরকম হবে না, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার তার রুট, তাহলে এই যে রুট দিয়ে নিলাম, ইকুয়াল কি হবে ভাইয়া আর। এবার বলো তো, আমি যদি বর্গ করি কি আসতেছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই যে আমরা যে জিনিসটা পাইলাম, এইটাই হচ্ছে বৃত্তের ভাইয়া কি সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ বা আইডিয়াল ইকুয়েশন। এই জন্য এই যে দেখো এখানে লেখা আছে বৃত্তের আদর্শ সমীকরণ ইকুয়াল কি, এক্স মাইনাস এইচ স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, যেখানে এইচ আর কেটা কি নির্দেশ করে, অর্থাৎ এক্স এর সাথে যেটা বিয়োগ আকারে থাকে সেটা নির্দেশ করে কেন্দ্রের ভুজ, এবং ওয়াই এর সাথে যেটা কি থাকে ভাইয়া বিয়োগ আকারে থাকে সেটা হয় কেন্দ্রের কোটি। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো এই সমীকরণ হতে বৃত্তের কেন্দ্র হবে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হবে আর। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা 2 নম্বর যে জিনিসটা দেখব, সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো আমরা আদর্শ সমীকরণ দেখলাম এরকম, সাধারণ সমীকরণটা অ্যাকচুয়ালি কি? সাধারণ সমীকরণ হচ্ছে এই যে এটা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এইখানে আমাদের এই সমীকরণটা বৃত্ত, এর পিছনে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার এবং এই যে ওয়াই স্কোয়ার, এদের আগের সহগটা অলওয়েজ ভাইয়া সেম থাকতে হবে, এবং এইখানে এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, মানে এক্স ওয়াই একবারে গুণাকারে আছে এরকম থাকা যাবে না। তারপরের কথা হচ্ছে এইখানে দেখো বলছে এক্স ওয়াই সম্মিলিত একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে বুঝতে হবে এই সমীকরণটায় এক্স এরও দ্বিঘাত থাকবে এবং ওয়াই এরও দ্বিঘাত থাকবে, তখনই সেটা একটা কি হবে, বৃত্তের আদর্শ সমীকরণ না হয়ে সাধারণ সমীকরণ হবে। অর্থাৎ আদর্শ সমীকরণ আর সাধারণ সমীকরণ বলতে কি বোঝায়, আদর্শ সমীকরণ হচ্ছে এইটাকে যদি আমরা একটু মেকআপ করি তাইলেই এই সমীকরণটা আসে, অর্থাৎ সাধারণ সমীকরণ চলে আসে। ক্লিয়ার? তার মানে আমাদের বুঝতে হবে যে বৃত্তের সাধারণ সমীকরণ বা কোনো একটা সমীকরণ যদি বৃত্ত নির্দেশ করে, তাইলে আমাদের এখানে এক্স এবং ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম হইতে হবে, এবং এক্স এবং ওয়াই এর কি ভাইয়া থাকতে হবে, দ্বিঘাত থাকতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এগুলো তোমরা একাডেমিকেও বেশ ভালোভাবে দেখছো, তারপর আমি একটু টুকটাক আলোচনা করে নিলাম কারণ আমাদের কাজে লাগবে। তো চলো পরের স্লাইডে কি আছে দেখো, বলছে দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত, অর্থাৎ আমি একটু আগে যে কথাবার্তাগুলো বললাম ওগুলাই এখানে অ্যাপ্লাই করব। ফার্স্টে দেখো এখানে একটা আমাদের কি দিয়ে দিছে, সমীকরণ দিছে এক্স স্কোয়ার যোগ বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস mx প্লাস ny প্লাস সি ইকুয়াল 0। তাইলে বলো তো, এই সমীকরণটা যদি ভাইয়া বৃত্ত হইতে হয়, আমি বললাম না এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, তার মানে আমি কি বলতে পারবো না এইখান থেকে যে এক্স স্কোয়ারের সহগ এ এবং ওয়াই স্কোয়ারের সহগ বি এই দুইটা পরস্পর সমান হবে,
অবশ্যই সমান হবে। এই জন্য দেখো এখানে বলা আছে এ ইকুয়াল কি বি, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হবে। 2 নম্বর কথা বলছিলাম আমি, এই যে এক্স ওয়াই সম্মিলিত পদ কি হবে না ভাইয়া, থাকা যাবে না। তাহলে বলো তো এক্স ওয়াই যদি না থাকে এইখানে অবশ্যই এটা 0 হবে। কি করলে 0 হবে? এইচ এর মান যদি 0 বসাই তখন 0 হবে। দ্যাটস ওয়াই এই যে এইচ ইকুয়াল 0, অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না। ক্লিয়ার? এবং সব শেষে দেখো বলছে এ নট ইকুয়াল 0 এবং বি নট ইকুয়াল 0, অর্থাৎ বৃত্তের সমীকরণ দুই চলকের দ্বিঘাত বিশিষ্ট। তার মানে আমাকে এখানে বলতেছে এক্স এবং ওয়াই এর কি ভাইয়া হবে, দ্বিঘাত থাকবে। এখানে যদি a0 আসতো তাহলে এই টার্মটা থাকতো না, b0 আসলে এই টার্মটা থাকতো না। দ্যাটস ওয়াই বলছে এ এবং বি নট ইকুয়াল 0। ক্লিয়ার? আশা করি হচ্ছে ক্লিয়ার আমরা এই পর্যন্ত। তো চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এবার আমরা টাইপ ভিত্তিক জিনিসপত্র দেখব। টাইপ একে হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত নিয়ে, অর্থাৎ আমরা এই যে এই জিনিসগুলো আলোচনা করলাম, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সেম হইতে হবে, এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, এবং আমার কি থাকতে হবে ভাইয়া, দ্বিঘাত থাকতে হবে। এই কন্ডিশনগুলো ব্যবহার করে এখন এমসিকিউ প্রবলেম সলভ করব। তো দেখো প্রথম প্রশ্নে বলছে যদি এ এক্স স্কোয়ার যোগ 2 মাইনাস বি ইন্টু এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার মাইনাস 6bx প্লাস 30y প্লাস 6b ইকুয়াল 0 সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে। এই যে এখানে বলে দিচ্ছে একটা বৃত্ত নির্দেশ করে। প্রশ্নে বলছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান কত। তার মানে আমার এখান থেকে ভাইয়া টার্গেট হচ্ছে এ এর মান বের করা এবং বি এর মান বের করা। তুমি চিন্তা করো তো, এইখানে এক্স স্কোয়ারের সহগ এ এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কি ভাইয়া 3। তার মানে আমি কি বলতে পারবো না এই দুইটা সমান হবে? এই জন্য আমরা বলতেছি এ সমান সমান কত ভাইয়া 3। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার দেখো তো বি কোথায় আছে? বি আছে এই যে এইখানে, এইখানে আর এইখানে। তো তোমরা তো অত কিছু চিন্তা করতে গেলে এগুলা থেকে বি এর মান বের করতে পারবা না। আমাদের বের করতে হবে আরেকটা কন্ডিশন, আমরা কি জানতাম, এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। তার মানে বলো তো এই যে এতটুকু জিনিস এটার মান কত হইতে হবে, 0 হইতে হবে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারবো 2 মাইনাস বি ইকুয়াল 0। দ্যাটস ওয়াই বি ইকুয়াল কত ভাইয়া 2। এই জন্য আমরা বলতেছি বি ইকুয়াল 2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের দেখো তো প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের মান পেলাম 3 এর ওপর স্কোয়ার এবং বি স্কোয়ার অর্থাৎ 2 এর ওপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখানে সর্বসাকল্যে আসে 13। এটাই হচ্ছে অ্যান্সার। 13 কয় নম্বর অপশনে আছে? এই দেখো সি নম্বর অপশনে আছে। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। দ্যাট মিনস আমার সবসময় দুইটা জিনিস মাথায় রাখলেই হচ্ছে, এইখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা হবে সেম এবং এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকা যাবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউটা কি আছে। পরের এমসিকিউ দেখো কতগুলা সালে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, বুয়েটেও আসা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমি তোমাদেরকে ম্যাথটা করাচ্ছি, করানোর আগে একটা কথা বলি, তোমরা চেষ্টা করবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করার। কারণ তুমি যদি বেসিক বিল্ড আপ করতে চাও, আমার মতে ফার্স্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করা। ওরা একটি ইউনিক টাইপের প্রশ্ন করে এবং মোটামুটি ট্রিকি প্রশ্ন করে। সেগুলো যদি আমরা সলভ করি আমাদের হচ্ছে কিন্তু বেসিকটা স্ট্রং হবে। বোঝা গেছে? তো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এইটা এতবার করানো হয় সব জায়গায় যে এটার অ্যান্সারও মুখস্থ থাকে পোলাপানের। বুঝছো? দেখো এইখানে বলছে কে এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার যোগ কে এক্স প্লাস হচ্ছে 2 তারপর হচ্ছে ইন্টু ওয়াই মাইনাস 1 সমীকরণটা একটা কি নির্দেশ করে ভাইয়া? বৃত্ত নির্দেশ করে। বলো এখানে বৃত্ত নির্দেশ করা মানে আমাকে বুঝাইছে যে কি হইতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে এবং এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। তো এইখানে আমি দেখতেছি এটাকে যদি স্কোয়ার করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারই পাবো, অর্থাৎ সহগটা সেম থাকবে। তো আমি এই ম্যাথটা তোমাদেরকে লং করে না করাই, আমি একটা শর্টকাটে করাই, কারণ আমি দেখতেছি এখানে ভাইয়া এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কি ভাইয়া সেম হবে সহগটা। আর তোমাকে তো প্রশ্নে বলেই দিছে না একটা বৃত্ত হবে, তার মানে এখানে কিন্তু কোনো অপশন নাই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় ভিন্ন হবে। ক্লিয়ার? আচ্ছা এবার বলো তাইলে আমাদের যেই জিনিসটা দেখতে হবে, আরেকটা জিনিস, এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। আমরা দেখব এই পুরা রাশিটা থেকে কোথায় কোথায় এক্স ওয়াই সম্মিলিত পদ পাই, তাইলেই তো ক্লিয়ার, তাই না? দেখো তো এই যে এইখান থেকে আমরা পাচ্ছি কে এক্স ইন্টু ওয়াই,
অর্থাৎ কে এক্স ওয়াই সম্মিলিত পদ পেয়ে গেলাম। আর এইটাকে দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙো, আমি তোমাদেরকে একটু ফর্মুলাটা লিখে দিই এখানে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা এইটাকেও যদি সেম ফর্মুলায় ভাঙি তাইলে দেখো যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে, আমি করেই দিই তোমাদের জন্য, তারপর থেকে তোমরা শর্টকাটটা অ্যাপ্লাই করো। এখানে দেখো আসবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ হচ্ছে 3 ওপর স্কোয়ার মানে 9 যোগ 2ab, তাহলে 2 ইন্টু এ এর মান কত, এক্স ইন্টু বি এর মান মাইনাস ওয়াই, এই দেখো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস 2xy। তাহলে 2ab গেল, তারপরে হচ্ছে 2bc, তাহলে দেখো তো এখানে 2 ইন্টু বি ইন্টু সি অর্থাৎ 6y, তারপরে 2ca অর্থাৎ হচ্ছে এখানে পাচ্ছি 6x, এখান থেকে আমরা পাবো হচ্ছে kxy, দেন আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস kx, এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা 2 হবে আর কি, 2y মাইনাস 2 ইকুয়াল 0। তো এইখানে দেখো তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ তো সেম আসছে ভাইয়া, তাই না? তার মানে আমাদের টার্গেট জাস্ট এক্স ওয়াই সম্মিলিত পদ খুঁজে বের করা। আমি দেখতেছি এক্স ওয়াই সম্মিলিত পদ এই যে একটা, এ একটা, তার মানে এই দুইটা সমান সমান কত হবে ভাইয়া, 0 হবে, অর্থাৎ এই দুইটার যোগফল হবে 0, কারণ এটা তো এক্সিস্টই করবে না। দ্যাটস ওয়াই আমি এখানে দেখো তো এক্স ওয়াই যদি ওই পাশে পার করে দিই বলতে পারবো কে মাইনাস 2 ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল কত ভাইয়া, 2, কে ইকুয়াল কত 2। তাহলে কয় নম্বর অপশন, এই যে এ নম্বর অপশন, এ নম্বর অপশন বোঝা গেছে? আমি একটু অন্য কালি দিয়ে দাগাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এ নম্বরটা হচ্ছে অপশন। তাইলে আমরা কি বুঝলাম, আমরা এই ম্যাথটা এইভাবেও করতে পারি, কিন্তু টাইম কনজিউমিং যে ভাইয়া, এই কারণে আমরা যে কাজটা করব, দেখব কোথা থেকে এখানে এক্স ওয়াই সম্মিলিত পদ পাওয়া যায়। আমি এটা এক লাইনে করতে পারি, আমি এখান থেকে দেখব মাইনাস 2xy আসতেছে, এইখান থেকে kxy আসতেছে, দ্যাট মিনস kxy মাইনাস 2xy ইকুয়াল 0, কে এর মান পেয়ে গেলাম 2। এবং এই ম্যাথটার অ্যান্সার সবার মুখস্থই থাকে ভাইয়া, তোমরাও যদি মুখস্থ করে ফেলতে পারো খুবই ভালো, কিছু কিছু জিনিস তোমরা মুখস্থ করে ফেলবা, বুঝছো? কারণ তুমি যদি একটা হুবহু কমন আসে এমসিকিউ 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দাগাইতে পারো, তোমার একটা ফ্রেন্ড ক্যালকুলেশন করে 1 মিনিটে অ্যান্সার দাগাচ্ছে, তাইলে কে আগায় থাকবে? জীবনযুদ্ধে কিন্তু ভাইয়া তুমি আগায় থাকবা, কারণ আমাদের জন্য সময় কিন্তু খুবই লিমিটেড, বুঝছো? তো চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটাই বলছে কে এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যোগ কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে। এই যে সুন্দর প্রশ্ন, কোথায় আসছে? বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অর্থাৎ অনেকের ড্রিম থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার। তো দেখো এই প্রশ্নটা আমরা সলভ করি। তাইলে দেখছো এখানে বলছে বৃত্ত নির্দেশ করে, বৃত্ত নির্দেশের শর্ত কি ছিল? ওই যে বললাম আমাদের এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না। আমি এইখান থেকে দেখতেছি এক্স ওয়াই সম্মিলিত পদ আসতেছে মাইনাস 2xy, এবং এইখান থেকে আমি দেখতেছি আসতেছে হচ্ছে কে এক্স ওয়াই, এইটা ইকুয়াল 0, অতএব সেম আগেরটার মতো অ্যান্সার আসলো কে ইকুয়াল 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো খুবই সহজ না? আশা করি এগুলো তোমাদের করতে 5 সেকেন্ডও লাগবে না, কিন্তু অন্যরা 1 মিনিট ধরে করবে। তো চলো এরপরে আমরা 2 নম্বর টাইপ দেখি। টাইপ 2 হচ্ছে সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আদর্শ সমীকরণ থেকেও কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে দিতে পারে, আবার হচ্ছে তোমার সাধারণ সমীকরণ থেকেও কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে দিতে পারে। তো আমরা সেগুলা সলভ করি। দেখো ফার্স্টে বলছে এক্স মাইনাস এইচ স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এইখানে এটার কেন্দ্র হচ্ছে এইচ কে এবং ব্যাসার্ধ আর। আমি ওই যে বললাম না, এক্স এর সাথে যেটা বিয়োগ আকারে থাকে সেটাই হয় কেন্দ্রের ভুজ, এবং ওয়াই এর সাথে যেটা বিয়োগ আকারে থাকে সেটাই কেন্দ্রের কোটি, এবং এইখানে যার উপর স্কোয়ার থাকে সেটা ব্যাসার্ধ নির্দেশ করে। কার উপর স্কোয়ার? আর এর উপর স্কোয়ার, দ্যাট মিনস আর হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ। এই জন্য আমি বলতে পারবো কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ হচ্ছে আর। ক্লিয়ার? ঠিক তেমনি ভাবে এইখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাইলে এইখানে আমাদের কেন্দ্র বের করার যে শর্টকাটটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যেখানে এক্স সম্মিলিত পদ, এই যে 2gx, এটাকে -2 দ্বারা ভাগ করো। তো দেখো তো 2gx কে যদি -2 দ্বারা ভাগ করি তাইলে আমরা কি পাচ্ছি? আচ্ছা সরি, একটা কথা ভুল বললাম। দেখো এক্স এর যে সহগ সেটাকে আমরা -2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 2g কে যদি আমি -2 দ্বারা ভাগ করে আসতেছে -g,
এই জন্য দেখো কেন্দ্রের ভুজটাও হবে -g এবং ঠিক তেমনিভাবে ওয়াইয়ের সহগটাকে -2 দ্বারা ভাগ করবা, দেখবা কেন্দ্রের কোটি পেয়ে যাবা। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কেন্দ্র হচ্ছে -g -f এবং ব্যাসার্ধ হচ্ছে √, কেন্দ্রের ভুজ স্কোয়ার যোগ কেন্দ্রের কোটি স্কোয়ার মাইনাস ধ্রুবক পদ। এইখানে দেখো -g এর উপর স্কোয়ার করছো, দ্যাট মিনস g স্কোয়ারই পাইছো, -f এর উপর স্কোয়ার করছো, এই তো f স্কোয়ার পাইছো, আর মাইনাস হচ্ছে ধ্রুবক পদ। অর্থাৎ ফর্মুলা হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো তো, নিচে কয়েকটা জিনিস লেখা আছে, বলছে r ইকুয়াল 0 হলে বিন্দুবৃত্ত। r ইকুয়াল 0 মানে কি? ব্যাসার্ধই নাই, তার মানে ব্যাসার্ধ না থাকলে এটা কি এরকম একটা বিন্দু না, তখন সেটাকে বলে বিন্দুবৃত্ত। আর এর মান যদি তুমি গ্রেটার দেন 0 পাও, অর্থাৎ পজিটিভ কোনো মান পাচ্ছ, তার মানে সেটা কি বাস্তব বৃত্ত। কিন্তু আর এর মান যদি ভাইয়া তুমি নেগেটিভ পাও, দেখো তো রুটের মধ্যে নেগেটিভ মান, তার মানে কি অবাস্তব না। আর এর মান নেগেটিভ বা ব্যাসার্ধ নেগেটিভ, এটার মানে আমাদের বুঝতে হবে ওই বৃত্তটার এক্সিস্টই করে না, ওইটা একটা অবাস্তব বৃত্ত। দ্যাটস ওয়াই আর লেস দেন 0 হলে সেটা অবাস্তব বৃত্ত নির্দেশ করে। তাহলে এই তিনটা জিনিস তোমরা মনে রাখবা। তো চলো আমরা এমসিকিউ সলভ করি। আমাদের প্রথম এমসিকিউ x² যোগ y² ইকুয়াল 24x মাইনাস 10y বৃত্তের ব্যাসার্ধ কত এবং কেন্দ্র কত। দেখো কোথায় কোথায় আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11, 12, 10, 11, 14, 15, জগন্নাথে 18, 19। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দিতেই আছে বারবার। আচ্ছা ভালো কথা। তো এইটার আমরা হচ্ছে কি করব, ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করব। তো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করার সময় অবশ্যই x² এবং y² এর সহগটাকে আমরা 1 বানাবো, তারপরে আমরা হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র নির্ণয় করব। তো আমরা যেহেতু এখানে 1 আছে দেখতেছি, সবগুলোকে এক পাশে পার করে দিই। অতএব x² যোগ y² মাইনাস 24x প্লাস 10y ইকুয়াল 0। আমাদের দরকার কি ভাইয়া? কেন্দ্র। তাহলে আমি কি বললাম, কেন্দ্র মানে হচ্ছে যেটা আমাদের x এর সহগ সেটাকে -2 দ্বারা ভাগ করা। অর্থাৎ এখানে আছে -24 ভাগ -2 এবং আমি y এর সহগ অর্থাৎ 10/-2। তার মানে আমি সর্বসাকল্যে পাচ্ছি কেন্দ্র ইকুয়াল, এখান থেকে আসতেছে 12, -5। কেন্দ্র পেয়ে গেছি। আমার দরকার কি? ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ ইকুয়াল √, কেন্দ্রের ভুজ স্কোয়ার অর্থাৎ 12 এর উপর স্কোয়ার মানে 144 যোগ কেন্দ্রের কোটির স্কোয়ার অর্থাৎ -5 এর উপর স্কোয়ার মানে 25 মাইনাস হচ্ছে c, অর্থাৎ আমাদের ধ্রুবক পদ। এখানে কি কোনো ধ্রুবক পদ আছে? নাই। অর্থাৎ x, y এগুলা ব্যতীত কি কোনো পদ আছে? নাই। দ্যাট মিনস ধ্রুবক পদ 0। তার মানে পাচ্ছি √169 বা যেটাকে রুট করলে আসতেছে 13। অতএব আমরা বলতে পারবো ব্যাসার্ধ 13 একক। তার মানে আমরা কি বুঝলাম, এই যে বৃত্ত দেওয়া আছে এটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 12, -5 এবং ব্যাসার্ধ কত? 13 একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এরকম বৃত্তের সমীকরণ থেকে কিন্তু আমরা কেন্দ্র ব্যাসার্ধ ইজিলি নির্ণয় করতে পারবো। পরের এমসিকিউ বলছে 3x² যোগ 3y² প্লাস 6x মাইনাস 12y মাইনাস 15 ইকুয়াল 0 সমীকরণ দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র। তো অনেকে কি করবে, এটা ডিরেক্ট বের করে ফেলবে। হ্যাঁ, তো এটাকে ডিরেক্ট বের করতে হবে। আমি একটু আগে বললাম না, x² এবং y² এর সহগ কি থাকতে হবে? 1 বানাইতে হবে। তো এটাকে তার মানে 3 দ্বারা ভাগ করবা। তাহলে x² যোগ y² প্লাস 2x মাইনাস এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 4y মাইনাস 3 দ্বারা ভাগ করলে 5 ইকুয়াল 0। তাহলে যেহেতু কেন্দ্র বের করতে বলছে, অতএব কেন্দ্র +2 কে -2 দ্বারা ভাগ করলে আসতেছে -1, -4 কে -2 দ্বারা ভাগ করলে আসতেছে 2। অতএব কেন্দ্র হচ্ছে -1,2। -1,2 হচ্ছে বি নম্বরে আছে। অনেকে কি করবে, ডিরেক্ট এটাকে ভাগ করে দিবে -2 দ্বারা, অর্থাৎ অ্যান্সার আসবে -3,6 এবং দেখবে প্রথম অপশনে আছে, আনন্দের সহিত এটা দাগাই দিয়ে চলে আসবে, এসে বলবে যে আমি তো অনেকগুলা দাগাইছি, চান্স শিওর। যখন রেজাল্ট দেয় তখন দেখে সে চান্স পায়নি। লজিক কি? লজিক হচ্ছে এই যে ছোটোখাটো ভুল। অর্থাৎ প্রশ্ন দেখার পরেই তাড়াহুড়া করে অ্যান্সার দাগাই দিব না। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেই কাজটা করে ভাইয়া, যেটা তুমি ভুল করতে পারো, স্যাররা তো তোমার সাইকোলজিক্যাল মাইন্ড যেটা সেটা বুঝতে পারে, তো সেই অপশনগুলো দেয় আগে, যাতে তুমি সেগুলো দাগায় চলে আসো, বুঝছো? তো একটু কেয়ারফুল হইতে হবে। অর্থাৎ আমাদের এখানে x² এবং y² এর সহগটাকে 1 বানাইতে হবে, দেন বের করতে হবে। তো আমরা মুছে ফেললাম। এর পরের এমসিকিউ 2x² যোগ 2y² প্লাস 6x প্লাস 10y মাইনাস 1 ইকুয়াল 0 বৃত্তের ব্যাসার্ধ কত? সেম প্রশ্ন না?
অর্থাৎ এখানে কি করতে হবে, ডিরেক্টলি করা যাবে না, আগে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। তো এটা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম, HW তোমরা অবশ্যই অবশ্যই করে নিবা এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা 6 নম্বর প্রশ্নের অপশন, অর্থাৎ কোন অপশনটা অ্যান্সার। যদি এ হয় বলবা 6 এর এ, যদি হচ্ছে বি হয় বলবা 6 এর বি, এরকমভাবে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবা, তাইলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এইভাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, তাইলে আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে প্রশ্নটা বুঝতে পারছো বা এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো এবার আমাদের পরের এমসিকিউ। পরের এমসিকিউ 3x² যোগ 3y² মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 = 0 বৃত্তের কেন্দ্র। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে। তো এইখানে যেহেতু x² এবং y² এর সহগ 3, তাই 3 দ্বারা ভাগ করব, অর্থাৎ x² যোগ y² মাইনাস 5/3x মাইনাস 2y প্লাস 4/3 = 0। অতএব কেন্দ্র কি ভাইয়া? কেন্দ্র হচ্ছে এগুলাকে -2 দ্বারা ভাগ করব, তাহলে -2 দ্বারা ভাগ করলে আসবে 5/6, এখান থেকে আসবে হচ্ছে 1, অর্থাৎ 5/6, 1 কয় নম্বর অপশনে আছে? এই যে দেখো এখানে বি নম্বর অপশনে আছে, তাই বি হচ্ছে অ্যান্সার। এগুলো তোমাদের জন্য পানি ভাত ভাইয়া। চলো পরের এমসিকিউ। তো পরের এমসিকিউ বলছে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত। দেখো কতগুলা জায়গায় আসছে, তো আমার কি এটা করে দেওয়া লাগবে? সেম প্রশ্ন না, তোমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ করে নিবা। HW তোমরা 8 নম্বর প্রশ্নের অ্যান্সার কত অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা ভাইয়াকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, যেহেতু সেম প্রশ্ন, বুঝছো? এবং তুমি শিওর থাকো এই বৃত্ত চ্যাপ্টার থেকে তোমার কেন্দ্র ব্যাসার্ধ একটা নির্ণয় করতে দিবেই দিবে, যে কোনো ভার্সিটিতে ভাইয়া এটা দিবেই। আমি তোমাদের জন্য, তোমরা তো পরবর্তীতে স্লাইড পড়বা, এইখানে আমি 10টা স্টার দিয়ে রাখি যেন তোমরা এটার গুরুত্বটা উপলব্ধি করতে পারো। এইখান থেকে আসবেই প্রশ্ন, আসবেই, বুঝছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইখান থেকে একটা প্রশ্ন আসবে, আরেকটা কই থেকে আসবে আমি বলে দিচ্ছি। আমরা কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ অবশ্যই সেইভাবে বলে দিব, এবং এই দুইটা প্রশ্ন প্রত্যেকটা ভার্সিটিতে আসবে। এই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, এটা হচ্ছে বলছে x² মাইনাস 4x প্লাস y² মাইনাস 2y = 4 বৃত্তের ব্যাস কত। এইখানে দেখো প্রশ্নটা একটু ব্যাস বলছে, তোমরা অনেকে কি করবা, উত্তেজনার ঠেলাতে কি করবা, ব্যাসার্ধ কত বের করে দাগায় দিয়ে চলে আসবা, কিন্তু প্রশ্নতে চাইছে ব্যাস, আমাদের খেয়াল করতে হবে। তাইলে আমরা ফার্স্টে এখানে ব্যাসার্ধ বের করি। এখান থেকে ব্যাসার্ধ বের করলে আমরা পাবো r = g²। আমি g এর মান পাচ্ছি -4 কে -2 দ্বারা ভাগ করলে 2, তার উপর স্কয়ার প্লাস f², অর্থাৎ -2 কে -2 দ্বারা ভাগ করলে 1, তার উপর স্কয়ার মাইনাস c। দেখো তো এই 4টা এই পাশে আসলে হয়তো -4, তার মানে c এর মান -4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +4, তার মানে এখান থেকে আসতেছে √9 অর্থাৎ 3। এইটা এক্স্যাক্টলি কি ভাইয়া? ব্যাসার্ধ, আমার তো দরকার ব্যাস, অতএব ব্যাস = 2 × 3 মানে 6। দেখো আমি বললাম না স্যাররা তোমার সাইকোলজিক্যাল মাইন্ড বুঝে, দেখো প্রথমে দিয়ে দিছে 3, তুমি তো ব্যাসার্ধ বের করার সাথে সাথে ওপস কি সহজ এমসিকিউ, তাই না? এমসিকিউ সহজ, কিন্তু অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে এই যে এটা, বুঝছো? আশা করি বুঝছো। তো চলো পরের এমসিকিউ। কোন বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। আচ্ছা, কোন বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত সেটা বের করতে বলছে। কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত মানে কি ভাইয়া? কেন্দ্র হবে 0 0, তার মানে এখানে আমার কি থাকবে ভাইয়া? x এবং y সম্মিলিত কোনো পদ থাকা যাবে না। দেখো এখানে x সম্মিলিত পদ আছে, অর্থাৎ এটা হবে না। এইখানে দেখো x সম্মিলিত পদ আছে, y সম্মিলিত পদ আছে, হবে না। x সম্মিলিত y সম্মিলিত পদ আছে, হবে না। অর্থাৎ বি নম্বরটা হচ্ছে অ্যান্সার, কারণ এখানে x y সম্মিলিত কোনো পদ নেই। x y সম্মিলিত পদ, তোমরা আবার মনে করো না x y গুণ আকারে আছে, তাহলে তো বৃত্তই হইতো না। আমি বলতেছি আলাদা করে x সম্মিলিত পদ অথবা আলাদা করে y সম্মিলিত পদ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে সি এর কোন মানের জন্য এই বৃত্তটা বিন্দু বৃত্ত হবে। এই যে ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করছে। বিন্দু বৃত্তের কনসেপ্ট আমরা কি দেখলাম? যখন একটা বৃত্তের ব্যাসার্ধ হয় 0, তখন সেই বৃত্তটাকে বলা হয় বিন্দু বৃত্ত। কি বৃত্ত ভাইয়া? বিন্দু বৃত্ত। তো আমরা এখান থেকে আর বের করি, r = কি ছিল? √g², অর্থাৎ এখান থেকে পাবো 4 এর উপর স্কয়ার প্লাস f², অর্থাৎ -3 এর উপর স্কয়ার মাইনাস c = কত ভাইয়া? 0।
তার মানে আমরা এখান থেকে পাচ্ছি √25 মাইনাস সি ইকুয়াল 0। অতএব 25 মাইনাস সি ইকুয়াল 0, অতএব সি ইকুয়াল 25। বুঝছো? তাহলে সি এর মান কত? 25। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, যদি হইতে এখানে বলতো বিন্দুবৃত্ত, তার মানে এখানে আমরা ধরবো এটা সমান সমান 0। যদি বলতো যে বিন্দুবৃত্ত না বাস্তব বৃত্ত, তখন ধরতে হইতে এটা গ্রেটার দেন 0। তাহলে আমার কন্ডিশনটা আসতো সি এর মান 25-এর থেকে বড়। যদি আমাকে বলতো অবাস্তব বৃত্ত, তখন ধরতে হইতো এটা লেস দেন 0, তখন আসতো সি এর মান লেস দেন 25, অর্থাৎ 25-এর থেকে ছোট হইলে অবাস্তব বৃত্ত হবে। ক্লিয়ার? যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। পরের এমসিকিউ, তোমরা একটা জিনিস কি চিন্তা করতেছো, সবগুলা কিন্তু এই ভার্সিটিতে আসা প্রশ্ন। টাইপ 2 থেকে কতগুলা প্রশ্ন আসে, এই বিন্দু এবং মানে কেন্দ্র আর কি ব্যাসার্ধ, এই কয়টা জিনিস বারবার বের করতে দেয়। তো চলো পরের যে এমসিকিউ বলছে 0,1 এবং 1,0 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র নিচের কোনটা? আচ্ছা, এখানে দুইটা ধরো আমি বুঝাই দিই তোমাকে। একটা বৃত্তের যদি দুইটা ভাইয়া কি দেওয়া থাকে, ব্যাসের প্রান্ত দেওয়া থাকে, তো বৃত্তের সমীকরণ বের করা যায়। কিন্তু এই প্রশ্নটায় যেহেতু আমাদেরকে ভাইয়া কেন্দ্র বের করতে দিছে, একটু টেকনিক্যালি যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি, ইজিলি বের হয়ে যাবে। বলতো, যেহেতু এই দুইটা সংযোজক রেখাকে ব্যাস ধরে বের করতে বলছে, তাহলে এই বিন্দুটাকে আমি 0,1 এবং এটাকে যদি 1,0 ধরি, বলতো এর ঠিক মাঝখানের বিন্দুটাই কি কেন্দ্র হবে না? অবশ্যই মাঝখানের বিন্দুটাই কেন্দ্র হবে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো অতএব কেন্দ্র ইকুয়াল এদের হচ্ছে মধ্যবিন্দু, তার মানে 1 যোগ 0/2 মানে হাফ। এখানে ঠিক তেমনি 1 যোগ 0/2 মানে হাফ, অর্থাৎ এর কেন্দ্রটা হচ্ছে 1/2, 1/2। দেখো তো কয় নম্বর অপশনে আছে? এই যে সি নম্বর অপশনে। ক্লিয়ার? খুবই সহজ না প্রশ্ন? খুবই সহজ। একটু ট্রিকি প্রশ্ন, কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তোমরা সমীকরণ বের করেও যদি করতে দেখতে একই আসতো, তবে আমি তোমাদেরকে একটু সহজ ওয়েতে করাই দিলাম। যেহেতু বলছে এই দুইটাকে ব্যাস ধরে করতে, তার মানে আমার বুঝতে হবে এদের ঠিক মধ্যবিন্দুটাই হবে কেন্দ্র। ক্লিয়ার? ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ বলছে -3,2 এবং 4,5 একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হলে বৃত্তটার ব্যাসার্ধ বের করতে। আগের বার বলছিল কেন্দ্র বের করতে, এবার বলছে ব্যাসার্ধ বের করতে। বলতো এই দুইটা যদি ভাইয়া কি নির্দেশ করে? ব্যাসের প্রান্তবিন্দু নির্দেশ করে। ধরো এটা এ, এটা বি, তার মানে আমি কি বলতে পারবো না ব্যাস ইকুয়াল এ বি? কিন্তু আমার তো দরকার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে বলতো? এদের অর্ধেক, অর্থাৎ AB/2। তো আমরা কি করব? এই দুইটা বিন্দুর দূরত্ব বের করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে আমি বললাম অতএব ব্যাসার্ধ ইকুয়াল √, এখান থেকে পাচ্ছি 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 এর উপর স্কোয়ার অর্থাৎ 7 এর উপর স্কোয়ার যোগ 5 - 2 অর্থাৎ 3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা কি করলাম? √, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 49 যোগ 9 ডিভাইডেড বাই 2, অর্থাৎ √58/2। তো আমরা এটাকে কিভাবে অ্যান্সার করতে পারি? আচ্ছা, এটা আমাদের কিসের দৈর্ঘ্য ভাইয়া? ব্যাসার্ধ চলে আসছে। আমি কি কোথাও ভুল করলাম? 4 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 7, ঠিক আছে। 5 থেকে 2 বাদ দিলে 3, 49 আর 9 58, ঠিকই আছে। বুঝছো? অ্যান্সার নাই, দ্যাটস ওয়াই নান হবে অ্যান্সার। আর আরেকটা সুবিধা, চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশনই শিখবো, কারণ চিটাগাং ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো করে সেগুলো খুবই ইজি হয়, আমাদের ক্যালকুলেটরে হাত দেওয়া লাগে না। কিন্তু একটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করে তো আমাদের অন্য অনেক ভার্সিটি টার্গেট না, সেগুলোর প্রিপারেশন তো ব্যাহত করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা হ্যান্ড ক্যালকুলেশন শিখবো। আমরা 100 ms এর একটা ক্যালকুলেটর এখানে ইউজ করতে পারবো, সেটার একটা সৎ ব্যবহার করব পরীক্ষার হলে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা হ্যান্ড ক্যালকুলেশন শিখবো, যেভাবে আমি মুখে মুখে করতেছি এইভাবে আমাদের করাটা শিখতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ, x² যোগ y² - 6x = 0 এবং x² যোগ y² - 8y = 0 বৃত্তদ্বয়ের কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এই প্রশ্নটা আসছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাকে বলছে এর কেন্দ্র বের করতে এবং এর কেন্দ্র বের করতে, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো আমি এখান থেকে দেখতেছি এর কেন্দ্র হচ্ছে 3,0 এবং এর কেন্দ্র হচ্ছে 0,4, কারণ এখানে x এর সহগ -6, সেটাকে -2 দ্বারা ভাগ করলে 3। এখানে y এর সহগ -8, যেটাকে আমরা যদি
ভাইয়া কি করি, -2 দ্বারা ভাগ করে আসবে 4, তার মানে 3,0 এবং হচ্ছে 0,4। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, ধরো এটা এ বললাম, এটা বি বললাম, অতএব এ বি ইকুয়াল √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার অর্থাৎ 3 - 0 উপর স্কোয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার অর্থাৎ 0 - 4 উপর স্কোয়ার, তার মানে √25 বা যেটাকে আমরা বলতে পারবো 5। অতএব হচ্ছে দূরত্ব 5 একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ। আচ্ছা, এবার আমাদের যে এমসিকিউ না, এটা আমাদের কনসেপ্ট অর্থাৎ বৃত্তের সমীকরণ নির্ণয়। তো বৃত্তের সমীকরণ মেনলি আমরা কিভাবে নির্ণয় করব, বুঝছো? আচ্ছা, এই বক্সটা আমি একটু ঠিক করে দিই। বৃত্তের সমীকরণ নির্ণয় অর্থাৎ এইখানে আমাদেরকে বিভিন্ন রকম কন্ডিশন দিবে, কন্ডিশন দিয়ে বলবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তো আমরা এই কন্ডিশনগুলো আস্তে আস্তে দেখব, দেন আমাদের এই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলা করব। আমাদের বিভিন্ন রকম কন্ডিশন দিবে। নর্মালি আমরা এইচএসসিতে কিন্তু রিটেন প্রবলেমের জন্য বিভিন্ন রকমের কন্ডিশন দিয়ে বৃত্তের ম্যাথ করছি। তো এইখানেও আমাদের কন্ডিশন সেরকম দেওয়া থাকবে, সেই অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে এগুলা দেখি। তো আমাদের প্রথম যেটা আছে দেখো, এই সমীকরণ নির্ণয়ের টাইপ 3 বলছে হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ আমাকে কেন্দ্র দিয়ে দিবে এবং ব্যাসার্ধ দিয়ে দিবে, সমীকরণ বের করতে বলবে। তো আমরা নর্মালি বৃত্তের যেটা আদর্শ সমীকরণ দেখলাম, x - h² যোগ y - k² ইকুয়াল কত ভাইয়া, r²। তো দেখো তো এইখানে এই সমীকরণটা বের করতে কি কি দরকার ছিল, কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটে আর ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ দেওয়া থাকলেই বের করতে পারতাম। তো এইখানে দেখো প্রশ্নটা বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং ব্যাসার্ধ এত, অর্থাৎ তোমাকে তো দুইটা জিনিস দিয়েই দিছে, এবার তুমি কি পারবা না? অবশ্যই পারবা। তাইলে আমরা এবার বের করতেছি, বলো। তাহলে সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের ভুজের স্কোয়ার, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তার উপর স্কোয়ার যোগ y মাইনাস কেন্দ্রের কোটি স্কোয়ার অর্থাৎ 3 উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া কি, ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ 5 উপর স্কোয়ার। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তোমরা আর একটু সিম্পলিফাই করতে পারো, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করবা, দেন সব কিছু এক পাশে পার করে ক্যালকুলেশন করবা। সেটা এক্স্যাক্টলি আসলে তোমার অপশনে কি চাইছে সেটার উপর ডিপেন্ড করে তুমি করবা আর কি, বুঝছো? তো চলো সামনে আরো দেখি, তাইলে আস্তে আস্তে ক্লিয়ার হবা। এরপরে দেখো পরের প্রশ্ন বলছে বৃত্তের কেন্দ্র এত এবং বৃত্তটা 7,2 গামী বৃত্তটার সমীকরণ বের করতে। খুবই সুন্দর একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17তে আসা। বলছে একটা বৃত্তের কেন্দ্র এত এবং এটা এত গামী। তো ধরো আমি বললাম এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 4,-5 বিন্দুগামী, মানে কেন্দ্র আর কি এত, এবং বলছে 7,2 গামী। তাহলে 7,2 এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, তুমি যে কোনো একটা জায়গায় বসাইতে পারো। ধরো আমি ধরলাম 7,2 হচ্ছে এই বিন্দুটা, তাইলে বলো তো এই দূরত্বটা এক্স্যাক্টলি কি নির্দেশ করে, ব্যাসার্ধ না? তাহলে আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধও পাবো, তাইলে আমার আর কি দরকার আছে, কিছুই নাই। তাহলে এখানে x - 4 উপর স্কোয়ার যোগ y - প্লাস 5 উপর স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ। দেখো তো এগুলোর মধ্যে কোনটার সাথে মিলে, x - 4 হোল স্কোয়ার যোগ y প্লাস 5 হোল স্কোয়ার, এটা মিলতেছে শুধুমাত্র ডি নম্বরের সাথে। ডি তো ইজিলি অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ব্যাসার্ধ এখান থেকে কি বের করতে পারবো না? পারবো। 7 - 4 তার উপর স্কোয়ার অর্থাৎ 9 হবে, 2 - প্লাস 7 উপর স্কোয়ার অর্থাৎ 49 হবে, এইটার উপর আবার স্কোয়ার, তার মানে আমরা পাচ্ছি x - 4 হোল স্কোয়ার যোগ y প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 58। দেখো তো কয় নম্বর অপশনে আছে, এই যে ডি নম্বর অপশনে, দ্যাটস ওয়াই ডি হচ্ছে অ্যান্সার। তার মানে কোনো একটা গামী যদি বৃত্ত বলে তাইলে আমাদের কি করতে হবে, কেন্দ্র জানি, জাস্ট কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্ব বের করবো যেটা নির্দেশ করে ব্যাসার্ধ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে আমাদের, ঠিক আছে? পরের যে প্রশ্ন, 4,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে। দেখো কতগুলা সালে আসছে, আমাদের এখানে বুঝতে হবে আমাদের কেন্দ্র দিয়ে দিছে, তার মানে আমরা সহজ ভাষায় লিখতে পারবো x - 4 হোল স্কোয়ার যোগ y - 5 হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ। আমাকে বলে দিছে যেহেতু এটা কেন্দ্র এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে এই বৃত্তের কেন্দ্র আমাদের বের করতে হবে ভাইয়া, যেটা আসতেছে -2 -3। এবার বলো তো এই বিন্দু আর ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই ব্যাসার্ধ না? অবশ্যই। তার মানে আমরা লিখতে পারবো √4 আর মাইনাসে মাইনাসে +2 6 উপর স্কোয়ার
5 আর মাইনাসে +2 অর্থাৎ 8 এর উপর স্কয়ার, তার উপর আবার কি ভাইয়া স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে যে 100 কে রুট করলে 10, 10 এর উপর স্কয়ার, এবং এখান থেকে আসতেছে ভাইয়া x - 4 হোল স্কয়ার যোগ y - 5 এর উপর স্কয়ার। তাহলে দেখো তো কোনটা অ্যান্সার। আচ্ছা, এটাকে একটু শর্ট ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ সবগুলোকে এক পাশে নিয়ে আসো। আগে বর্গের ফর্মুলা x² - 8x + 16 + y² - 10y + 25 - 100 = 0। তো আমরা এখান থেকে তাইলে পাচ্ছি, একটু সাজায় লিখি, x² যোগ y² - 8x -16, আচ্ছা 10y। এখানে দেখো 16 আর 25 41, 41 থেকে 100 বাদ দিলে ভাইয়া -59 = 0। তাহলে সর্বসাকল্যে আসলো x², আচ্ছা বক্সটা না দিই, দেখো x² যোগ y² -8x -10y -59 = 0, অর্থাৎ কয় নম্বর অপশনে আছে? এটা আছে ডি নম্বর অপশনে। ডি হচ্ছে অ্যান্সার। বুঝছো? প্রশ্নটা আগের প্রশ্নের সাথে সিমিলার, জাস্ট আগের প্রশ্নে বলে দিছিল এতগামী, এই প্রশ্নে আমাদেরকে একটু ঘুরায় বলছে যে হচ্ছে এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তার মানে কি এত বৃত্তের কেন্দ্রগামী। সহজ বিষয় ভাইয়া, জাস্ট মনের ভাষাটা বুঝতে হবে। বুঝছো? তোমরা তো তোমাদের আপনজনের মনের ভাষা বুঝো, তো এখানে স্যার তোমার মনের ভাষা বুঝাইতে যাচ্ছে, মানে তার মনের ভাষা আর কি। তোমরা ইজিলি বোঝার চেষ্টা কেন করো না? করতে হবে তো, ঠিক আছে। দেখো এখানে এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 13-14তে আসছে, বলছে 3, -1 বিন্দুগামী এবং x² যোগ y² -6x + 8y = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। মানে এখানে বোঝাচ্ছে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তার মানে এই যে দেখো এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে কি বুঝতে হবে এই বৃত্তের কেন্দ্র যা, আমরা নতুন যে বৃত্ত বের করব সেই বৃত্তের কেন্দ্রও তা। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো আমার প্রদত্ত যে বৃত্ত আমরা বের করব এখন, সেইটার কেন্দ্র হবে 3, -4। এইখান থেকে আমরা বের করলাম, এবং কত বিন্দুগামী ভাইয়া? 3, -1 বিন্দুগামী। তার মানে আমি লিখতে পারবো অতএব x - 3 এর উপর স্কয়ার যোগ y -4 এর উপর স্কয়ার ইকুয়াল, এই দুইটার দূরত্ব বের করলে আসতেছে ভাইয়া এখান থেকে 3 - 3 অর্থাৎ 0 এর উপর স্কয়ার -1 + 4 অর্থাৎ 3 এর উপর স্কয়ার, বা যেটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 স্কয়ার। সবগুলোকে এক পাশে নিয়ে আসলে x² যোগ y², এখান থেকে পাবো -6x, এখান থেকে পাবো +8y, আসতেছে দেখো 9 আর হচ্ছে কত 16, 25 থেকে 9 বাদ দিলে 16, অর্থাৎ এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, যে x² যোগ y² -6x + 8y + 16 = 0। কোথায় আছে? এই যে সি নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে আমরা এগুলো ইজিলি বের করতে পারবো না ভাইয়া? অবশ্যই ইজিলি বের করতে পারবো। পরের এমসিকিউ, আচ্ছা এমসিকিউ না, এবার আমরা কনসেপ্ট দেখব। অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ, অর্থাৎ একটা বৃত্তকে অক্ষদ্বয় কি পরিমাণ ছেদ করে। এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এটাকে দুইটা অক্ষ ছেদ করছে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ ছেদ করছে এই যে এতটুকু, এবং ওয়াই অক্ষ ছেদ করছে এই যে দেখো এতটুকু, অর্থাৎ এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে এবি এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে কি ভাইয়া? সিডি। তাইলে বলো তো আমরা এইখানে যেই খণ্ডিত অংশের সূত্রটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ ইকুয়াল 2 × √g² - c এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2 × √f² - c। এই দুইটা ফর্মুলা তোমরা খুবই ভালোভাবে মুখস্থ রাখবা। আমি বলছিলাম না দুইটা টাইপ থেকে খুব বেশি প্রশ্ন আসে, সেটার একটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, আর একটা হচ্ছে এই যে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ, অর্থাৎ আমাদেরকে বলবে কতটুকু অংশ ছেদ করে, কোন জায়গায় স্পর্শ করলে এটা কি, এরকম প্রশ্ন এখান থেকে ভাইয়া প্রশ্ন দিবেই। তুমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন প্রশ্ন তুমি পাবাই। তার মানে আমরা এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখবো। চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে অক্ষকে স্পর্শ করার শর্ত। আর দুইটা কনসেপ্ট আমরা দেখি। যখন একটা বৃত্ত কি করে ভাইয়া? এক্স অক্ষকে স্পর্শ করে, এই দেখো। তাইলে বলো তো এইটা কি? কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f। এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে, এইখানে কি ভাইয়া? ওয়াই এর মান হচ্ছে 0, এবং আমি বলতে পারবো যেহেতু এই রেখাটার এই বরাবর ডানেও যাওনি বামেও যাওনি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তুমি স্থির আসো, দ্যাটস ওয়াই এইখানে এই বিন্দুটা -g, 0 হবে।
আমি যদি এই দুইটা বিন্দুর দূরত্ব বের করি অর্থাৎ ব্যাসার্ধটা বের করি, তাহলে সেটা আসবে হচ্ছে ভাইয়া রুট ওভার কি দেখো কেন্দ্রের কোটির উপর স্কয়ার। তার মানে আমি সেটাকে বলতে পারবো কি ভাইয়া, যে যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হয় মডুলাস কেন্দ্রের কোটি। বুঝছো? কারণ রুট ওভার কেন্দ্রের কোটির উপর স্কয়ার মানে স্কয়ার রুট কাটাকাটি, এই জন্য আমরা মডুলাস দিই, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ করলে সেইখানে আমার কি হয়, ব্যাসার্ধ ইকুয়াল কেন্দ্রের কোটি, সরি আমি ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ বলছি, সেটা হবে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ। আর আরেকটা কন্ডিশন হচ্ছে জি স্কয়ার ইকুয়াল হবে সি, অর্থাৎ এই যে জি স্কয়ার ইকুয়াল কি হবে, ধ্রুবক পদের সমান। একই কন্ডিশন যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, খালি জাস্ট পার্থক্য কি, এখানে পার্থক্য হচ্ছে ব্যাসার্ধটা হবে মডুলাস কেন্দ্রের ভুজ। এখানে যখন এক্স অক্ষ স্পর্শ করছিল তখন মডুলাস কেন্দ্রের কোটি, এখানে যেহেতু ওয়াই অক্ষ স্পর্শ করছে তাই মডুলাস কেন্দ্রের ভুজ। এবং আরেকটা জিনিস এফ স্কয়ার ইকুয়াল সি, অর্থাৎ এখানে ছিল জি স্কয়ার ইকুয়াল সি, এখানে এফ স্কয়ার ইকুয়াল সি। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা বৃত্ত যদি এক্স অক্ষকেও স্পর্শ করে এবং ওয়াই অক্ষকেও স্পর্শ করে, তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হবে মডুলাস কেন্দ্রের ভুজ অথবা মডুলাস কেন্দ্রের কোটি, যে কোনো একটা দিলেই হইল। এবং আরেকটা কন্ডিশন এই ক্ষেত্রে ফলো করে, সেটা হচ্ছে জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি, অর্থাৎ এখানে তিনটা জিনিসই পরস্পর সমান হয়। এখানে ছিল শুধু জি স্কয়ার ইকুয়াল সি, এখানে ছিল শুধু এফ স্কয়ার ইকুয়াল সি, আর এখানে হবে জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি। তো এগুলো আমাদের জানা থাকার কথা। এই পেজটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদেরকে প্রশ্নে বলে দিবে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, কে এর মান কত, হ্যান ত্যান এরকম টাইপ প্রশ্ন। তো আমরা সেগুলো ইজিলি অ্যান্সার করতে পারবো যদি এই কয়টা কন্ডিশন জানি। তো আমরা আশা করি জানি। দেখো এরপর আরো কয়েকটা কনসেপ্ট বলছে, কেন্দ্র যদি এক্স অবলিক ওয়াই অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ কখনো এক্স অক্ষের উপর অবস্থিত হইতে পারে কেন্দ্র, কখনো ওয়াই অক্ষের উপর অবস্থিত হইতে পারে। তো এই চিত্রটাই দেখো, এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এখানে এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তো আমরা দেখলাম কেন্দ্রের মান কত, মাইনাস জি কমা মাইনাস এফ। যেহেতু ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, আমাদের এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করার ফলে এফ এর মান 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই টার্মটা কি থাকতেছে, থাকতেছে না। তাইলে তখন আমার বৃত্তটা হবে এক্স্যাক্টলি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2 মানে সি আর কি ইকুয়াল 0। বুঝছো? ঠিক তেমনিভাবে দেখো এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, কিন্তু যখন এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তার মানে বিন্দুটা হয়ে যায় 0, এফ 0, মাইনাস এফ হবে। অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা মিস্টেক গেছে। তাইলে আমার হচ্ছে বৃত্তের সমীকরণটা আসবে কি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2fy যোগ সি ইকুয়াল 0। এইটার আর এটার পার্থক্য কি, এখানে fy সম্মিলিত পদ নাই, এখানে ভাইয়া কি gx সম্মিলিত কোনো পদ নাই। অর্থাৎ অ্যাকচুয়ালি এক্স এখানে x সম্মিলিত পদ আছে, এখানে y সম্মিলিত পদ আছে। ক্লিয়ার? তো আমরা এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবো, রাখলে আমাদের এমসিকিউ করা ইজি হবে। তো চলো এবার আসো পরের যে জিনিসটা, সেটা হচ্ছে বলছে বৃত্ত মূল বিন্দুগামী। এর আগেরটা দেখো কি ছিল ভাইয়া, এর আগেরটা ছিল হচ্ছে একটা কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর, একটা হচ্ছে ওয়াই অক্ষের উপর, আর এবার হচ্ছে বৃত্ত মূল বিন্দুগামী বলছে। আচ্ছা হ্যাঁ, বৃত্ত মূল বিন্দুগামী, ঠিক আছে। দেখো একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সি ইকুয়াল 0। অর্থাৎ আমরা কি শিখছিলাম, যখন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কোয়ার ইকুয়াল সি, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এফ স্কোয়ার ইকুয়াল সি, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি। ঠিক তেমনিভাবে কোনো একটা বৃত্ত মূল বিন্দুকেও স্পর্শ করতে পারে, তখন আসলে ধ্রুবক পদ যেটা তার কোনো মান থাকে না, দ্যাটস ওয়াই সি এর মান হবে 0। তাহলে এই বৃত্তের সমীকরণ যদি আমি বের করি, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সেটা হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy ইকুয়াল 0। কেন এখানে সি সম্মিলিত পদ নেই, কারণ এই যে মূল বিন্দুকে স্পর্শ করছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি আসলে একটু মানে চিন্তা করার সময় ভাবলাম যে মূল বিন্দুগামী কিনা এটা লেখা আছে কিনা, মানে আমি বোঝাতে যাচ্ছিলাম মূল বিন্দুগামী এটা আছে, তো আমি ভাবছিলাম যে হচ্ছে এখানে বলছে উভয় অক্ষকে স্পর্শ করে, এটা লেখা আছে কিনা, তো এই জন্য একটু মিস্টেক হয়েছিল আর কি। দেখো এর পরেরটা এক্স অবলিক ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এর আগেরটাই শুধু কি করছিল ভাইয়া, মূল বিন্দুতে স্পর্শ করছে। এবার আবার এক্স অবলিক ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। খুবই মজার, খুবই মজার। দেখো এক্স অক্ষকে যখন মূল বিন্দুতে স্পর্শ করবে ভাইয়া, এই যে এটা হচ্ছে বিন্দুটা,
তুমি চিন্তা করো তো, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি পাইতাম? জি স্কোয়ার ইকুয়াল সি পাইতাম। যেহেতু মূল বিন্দুকে স্পর্শ করছে ভাইয়া, তার মানে কি সি এর মান 0, তার মানে আমি বলতে পারবো জি স্কোয়ার ইকুয়াল 0, তার মানে জি ইকুয়াল তো 0। তার মানে এখানে ভাইয়া এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার জি এক্স, যে পদটা ওটা থাকবে না এবং সি পদটা থাকবে না। অর্থাৎ যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন হচ্ছে সমীকরণটা হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2fy ইকুয়াল 0। এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করলে এটা হবে? মূল বিন্দুতে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার ঠিক তেমনি ভাবে ওয়াই অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করো, পার্থক্য হচ্ছে এখানে জিএক্স নাই, এখানে থাকবে না এফওয়াই। ক্লিয়ার? এইটাই হচ্ছে বিষয়, খুবই সহজ। কারণ এই ক্ষেত্রেও যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করছো, তার মানে সি ইকুয়াল 0। কিন্তু ওয়াই অক্ষকে যে স্পর্শ করছে, তাই এফ স্কোয়ার ইকুয়াল সি, অর্থাৎ এফ এর মানও পাবো সি, সরি এফ এর মানও পাবো কি 0। তাহলে এফ 0, তার মানে এফ ওয়াই সম্মিলিত পদ তো থাকবেই না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। মুছে দিলাম। তাহলে এই পেজটাও তোমরা একটু ভালোভাবে পড়বা। অর্থাৎ আমি এই যে এখান থেকে এই বেসিকগুলা বোঝাচ্ছি, এই বেসিকগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ক্লাস এগুলার উপর বেস করেই কিন্তু অনেক এমসিকিউ সলভ করব। তো এই বেসিকগুলা অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবা, আত্মস্থ করবা, যা যা করা লাগে করবা। তো তোমাকে একটু সামারি করে দেওয়া আছে এখানে, সাধারণ সমীকরণ হতে বিভিন্ন তথ্য নির্ণয়। যেমন প্রথমটা হচ্ছে মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল 0, এক্স অক্ষের খণ্ডিত অংশ 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আমরা দেখলাম এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি। অর্থাৎ এই যে এতগুলো পেজ আমরা বেসিক বললাম, সবগুলোর সামারি এই পেজে দেওয়া আছে। এই পেজটা তোমরা মাস্ট বি মুখস্থ রাখবা, তোমরা মাস্ট বি মুখস্থ রাখবা। বৃত্ত চ্যাপ্টারে কিন্তু খুব বেশি টাইপের প্রশ্ন আসে না, খুবই কমন টাইপের প্রশ্ন আসে। তার মধ্যে এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট বি মুখস্থ চাই। তো পরের যে পেজ আছে দেখো, বলছে এত বৃত্তটা দ্বারা এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাণ, তার মানে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কোথায় আসছে? রাজশাহী ইউনিভার্সিটি 15-16-তে। তো আমরা জানি এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এল এক্স দ্বারা নির্দেশ করলাম, এল এক্স দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষের খণ্ডিত অংশ। তুমি যদি এল ওয়াই লেখো তাহলে বুঝতে পারবা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে বলো এক্স অক্ষের খণ্ডিত অংশ কি? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এইখান থেকে আমরা জি এর মান পাচ্ছি 4, তার উপর স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ -7। তাহলে এখান থেকে আসতেছে 16 মাইনাস হচ্ছে 7, তাহলে রুট ওভার 9। তাহলে 2 ইন্টু রুট ওভার 9 মানে 2 ইন্টু 3, আলটিমেটলি আমরা পাচ্ছি 6। তাহলে আমরা বলতে পারবো এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 6 একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের যে প্রশ্ন বলছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, উক্ত বৃত্তটি ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করে? তো এটা কিন্তু বোর্ড পরীক্ষায় কয়ে আসাও প্রশ্ন, আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 8-9 আসছে। বলছে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে তুমি চিন্তা করো তো, আমরা কেন্দ্র জানলাম ভালো কথা, কিন্তু যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল কি হয়? সি হয়। এবং তাইলে আমরা বৃত্তের সমীকরণটা কি এবার এভাবে লিখতে পারবো না? অতএব এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 অবশ্যই লিখতে পারবো। তাইলে বলো এইখানে আমাকে বলছে যে এই জিনিসটা বের করতে, সেটা হচ্ছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং উক্ত বৃত্তটা ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করে। তাহলে আমাদের কাজ কি ভাইয়া? আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বলছে, তার মানে এল ওয়াই বের করতে বলছে। এল ওয়াই ইকুয়াল কি? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। যেখানে আমার কি ভাইয়া কেন্দ্রটা যেহেতু আছে, তাহলে আমরা কি এফ এর মান পাই? এফ এর মান হচ্ছে -2 এর উপর স্কোয়ার মাইনাস সি। বলতো সিটা অ্যাকচুয়ালি কি? জি এর উপর স্কোয়ার, জিটা এখানে কত? 1, তার উপর স্কোয়ার। দ্যাট মিনস আমরা পাচ্ছি 2 ইন্টু রুট ওভার 4 - 1 মানে 3, তাহলে 2√3 একক, অর্থাৎ বি নম্বর। এটা কিন্তু তুমি বৃত্তের সমীকরণ বের করেও করতে পারতা। অর্থাৎ এখানে এই যে এরকম একটা সমীকরণ ধরতা, দেন হচ্ছে ফার্স্টে যেহেতু এটা কেন্দ্র বিশিষ্ট বসাইতা, এক্স অক্ষকে স্পর্শ করার একটা শর্ত ইউজ করতা, এইভাবেও তুমি করতে পারতা। সেটা লেন্দি প্রসেস, তা আমরা সেটার দিকে যাব না। আমরা এখান থেকে জাস্ট এইভাবে করব, যেহেতু বলছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, তাহলে আমরা লিখবো এল ওয়াই ইকুয়াল 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি।
আমরা এখান থেকে যেহেতু কেন্দ্র জানি তাহলে মাইনাস এফ এর মান আমরা জানি যে 2, তাহলে আমি বলতে পারবো অতএব এফ ইকুয়াল -2। এই যে -2 এর উপর স্কয়ার মাইনাস সি, কারণ আমরা দেখো তো এখানে মাইনাস জি এর মান জানি কত 1, তার মানে জি এর মান কত -1। তাইলে আমরা কি বলতে পারবো না এফ স্কয়ার মাইনাস কত ভাইয়া, দেখো জি স্কয়ারের মান হচ্ছে সি, তাহলে -1 এর উপর স্কয়ার করলে তুমি সি এর মান পাবো, অর্থাৎ সি এর মান হবে 1। এই যে দেখো এখানে আমরা এটাকে ডিরেক্ট 1ই লিখতে পারি আর কি। তাহলে আসতেছে কত, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 2 × √3 একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমাদের কনসেপ্ট এমনি এমনি বিল্ড আপ হয়ে যাবে। চলো পরের এমসিকিউ বলছে, দেখো x² + y² - 4x - 8y + p = 0 বৃত্তটা কাকে স্পর্শ করছে, x অক্ষকে স্পর্শ করলে p এর মান কত। কত জায়গায় আসছে দেখছো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব জায়গাতে আসা প্রশ্ন। তো এইখানে এই বৃত্তটা যেহেতু x অক্ষকে স্পর্শ করে তার মানে g² = কি c। তো আমি এইখান থেকে -g এর মান পাইছি কত ভাইয়া 2, তাহলে ওই তো অ্যাকচুয়ালি 2 এর উপর স্কয়ার ইকুয়াল কত হবে c, তাহলে আমি পেলাম অতএব c ইকুয়াল কত 4। এ নম্বর অপশনে আছে। দ্যাট মিন্স আমরা কি করব, আমাদের যখন বলবে যে কোন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তখন g² = c, y অক্ষকে স্পর্শ করলে কি হবে f² = c। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন বলছে x² + y² - 6x - 4y + c = 0 বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 1-2 সেশনে, রাজশাহী ইউনিভার্সিটি 15-16, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আসছে। তো এই প্রশ্নটা কি বলছে, y অক্ষকে স্পর্শ করে, তার মানে কি ভাইয়া f² = c। তো আমরা f এর মান এখান থেকে কত পাচ্ছি -2 এর উপর স্কয়ার = c, তাইলে আমরা পাবো এখান থেকে অতএব c ইকুয়াল কত ভাইয়া 4। আচ্ছা সরি, এখানে f এর মান আমরা হচ্ছে ঠিকই আছে -f এর মান 2 পাইছি, মানে f এর মান -2 ঠিকই আছে, বের করে নিবা। বা আমি সহজে তোমাকে বলি, তোমরা -f +f এগুলা দেখার দরকার নাই, তোমরা যখন জাস্ট বলবে y অক্ষকে স্পর্শ করে তখন যেটা y এর সহগ সেটাকে -2 দ্বারা ভাগ করে যা পাবা সেটার উপর স্কয়ার ইকুয়াল c করবা। এই জন্য দেখো আমি এটার মান কত পাইছি, এটার মান পাইছি হচ্ছে -2 দ্বারা ভাগ করলে 2, তার উপর স্কয়ার করলে c পাবো। তো আমি এই জন্য এটাকে 2ই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝছো? তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি c এর মান 4। চলো আমাদের পরের যে এমসিকিউ আছে, বলছে এত বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। নতুন একটা জিনিস, এটা বুয়েটে আসা প্রশ্ন, বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। খুবই সহজ জিনিস, এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে তার মানে g² = c। তাইলে বলো তো এইখান থেকে আমরা কি পাই, c এর মান পাচ্ছি 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে আমরা তো c এর মান পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলছে x অক্ষকে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বলো তো এই যে এটা তো x অক্ষকে স্পর্শ করা একটা বৃত্ত, এই যে এই বিন্দুটা, তাইলে এই বিন্দুর ক্ষেত্রে যেহেতু x অক্ষকে স্পর্শ করছে y এর কি মান আছে, মান নাই, তার মানে এইটা কি কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা এখান থেকে পাচ্ছি কেন্দ্র ইকুয়াল 2,3। বলো তো এই বিন্দু আর এই বিন্দুর ক্ষেত্রে তারা x অক্ষ বরাবর কি একটা ফিক্সড প্লেসে আছে না, তারা কি ডানে বামে নড়াচড়া করতেছে না। দ্যাট মিন্স এর যদি হয় 2, এইটাও হবে কি ভাইয়া ভুজটা 2 এবং y এর মান হচ্ছে এই জায়গায় 0। দ্যাট মিন্স আমরা বলতে পারবো স্পর্শ বিন্দু হবে 2,0। তোমরা কি বুঝতে পারছো কিভাবে স্পর্শ বিন্দুটা আমরা বের করছি? স্পর্শ বিন্দু বের করছি যেহেতু x অক্ষকে স্পর্শ করে তাই y এর মান 0, এবং এই যে এই ভুজটা কিভাবে বের করলাম, কারণ আমরা জানি কেন্দ্র সমান সমান 2,3। তো আমি দেখতেছি x অক্ষকে স্পর্শ করছে, তার মানে কেন্দ্রের ভুজ যা, এইখানে আমার এই বিন্দুর ভুজও হবে তাই, স্পর্শ বিন্দুর ভুজও তাই হবে। যদি বলতো y অক্ষকে স্পর্শ করতো তখন আবার কিন্তু কেন্দ্রের কোটি যা হইতো ওই স্পর্শ বিন্দুর কোটিও তাই হইতো, তখন সেটা হইতো 0,-f, কারণ আমরা কেন্দ্রের হচ্ছে কোটিটাকে বলি -f। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এগুলো আমাদের জন্য পানি ভাত ভাই। দেখো নিচের কোন বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তার মানে কি x অক্ষকে স্পর্শ করা মানে g² = c। এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনটা তোমরা ট্রাই করে দেখবা কোনটা অ্যান্সার। এটা তোমাদের বাসার কাজ দিলাম, এবং 24 নাম্বারটার অ্যান্সার কত তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবা।
24 দিয়ে হচ্ছে ব্র্যাকেটে এ অথবা বি অথবা সি অথবা ডি, তোমার যেটা মনে হয় অ্যান্সার সেটা অবশ্যই কমেন্ট করবা। এবং আরেকটা কথা তোমাদের বলি, আমি সচরাচর এই কথাগুলো বলি না, তোমাদের জন্য যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাইয়া, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হও, অবশ্যই অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়াই দিবা। কারণ তোমরা যদি বেশি বেশি বন্ধুদের মাঝে ছড়াই দাও, তাইলে আমার এই ভিডিও করা সার্থক, বুঝছো? তো চলো এর পরের প্রশ্নটা কি বলছে আমরা দেখি। পরের প্রশ্নে বলছে একটা বৃত্তের কেন্দ্র 4,-5 এবং এটা মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দুগামী। আমরা কেন্দ্র জানি, তাহলে লিখতে পারবো x-4 এর উপর স্কোয়ার যোগ y-7 এর উপর স্কোয়ার। এবং যেহেতু ভাইয়া এটা মূল বিন্দু দিয়ে যায়, তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমার এই জায়গায় কি দরকার? শুধু ব্যাসার্ধ দরকার। তো আমরা কেন্দ্র পাইলাম 4,-5 এবং মূল বিন্দুগামী, ধরো এটা মূল বিন্দুগামী 0 0। তাইলে বলো তো এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই কি? ব্যাসার্ধ। তো আমরা ব্যাসার্ধ যদি বের করি, আসতেছে এখান থেকে √4 এর উপর স্কোয়ার যোগ 5 এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার। দ্যাট মিনস আসতেছে x-4 এর উপর স্কোয়ার যোগ y+5 এর উপর স্কোয়ার ইকুয়াল এখান থেকে আসতেছে 41। তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? তার মানে আমরা এই বৃত্তের কেন্দ্র পাইছি এবং যেহেতু বলছে এটা মূল বিন্দু দিয়ে যায়, আমরা বৃত্তটার কি বের করে ফেলতে পারছি? সমীকরণ বের করে ফেলতে পারছি, যেটা আমাদের প্রথম চাওয়া ছিল। এবং এর পরের কথাটা, অক্ষ দুইটা থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। তো আমরা এটাকে একটু সাজায় লিখি, x² যোগ y², এখান থেকে পাচ্ছি -8x, এখান থেকে পাচ্ছি +10y, এখানে দেখো 16 আর 25 41, এখান থেকে 41 বাদ আসবে, এই পাশে আসলে 0। তাইলে আমরা lx বের করি, অর্থাৎ x অক্ষের খণ্ডিত অংশ 2 × √g² - c, c যেহেতু নাই তাহলে 2 × আমরা লিখতে পারবো 4, অর্থাৎ 8। এবং ly ইকুয়াল 2 × √f² - c, যেহেতু c নাই তাহলে √f², অর্থাৎ স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে 2 × f, f এর মান পাচ্ছি -5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো -10। এখন দেখো তো, যেহেতু বলছে কি ভাইয়া অক্ষদের খণ্ডিত অংশ না, তাহলে খণ্ডিত অংশ কি মাইনাস হয়? মাইনাস দ্বারা এক্স্যাক্টলি নির্দেশ করতেছে সে ওয়াই অক্ষের নিচের দিকে খণ্ডন করে, আর প্লাস দ্বারা নির্দেশ করে কি? সে উপরের দিকে খণ্ডন করে ওয়াই অক্ষের ক্ষেত্রে। এক্স অক্ষের ক্ষেত্রে ডানে, ওয়াই অক্ষের, আর মাইনাস হইলে এক্স অক্ষের ক্ষেত্রে বামে, বুঝছো? তার মানে এই মাইনাসটা অ্যাকচুয়ালি একটা কি নির্দেশ করে? সাইন নির্দেশ করে। যেহেতু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ মাইনাস আসছে, তার মানে নিচের দিকে খণ্ডন করে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের যে প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু নর্মালি হচ্ছে তোমার ভার্সিটিতে এমসিকিউতে দিতে পারে, আবার রিটেনেও দিতে পারে। তো ঢাবিতে রিটেন হয়, রিটেনে এই ধরনের প্রশ্ন ইজিলি দিয়ে দিতে পারে, কারণ এগুলো করতে আহামরি টাইমও লাগবে না, প্লাস তুমি খুব ইজিলি অ্যান্সার করতেও পারবা। দেখো পরের যে প্রশ্নটা, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1, - 3। বৃত্তটা যখন এক্স অক্ষকে স্পর্শ করে, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ। তো আমি জানি এক্স অক্ষকে স্পর্শ করলে তখন ব্যাসার্ধ কি হয় ভাইয়া? ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটি এর মডুলাস। তাহলে বলো এখানে কেন্দ্রের কোটির মডুলাস মানে -3, অতএব 3। এবং যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের মডুলাস, অর্থাৎ মডুলাস 1/1। তো আমরা প্রথম ক্ষেত্রে যদি করি সমীকরণটা, তাহলে আসবে x-1 এর উপর হোল স্কোয়ার, y-7 +3 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপর স্কোয়ার। ব্যাসার্ধ কত? 3, তার উপর স্কোয়ার। আর 2 নম্বরটা আমরা কি পাবো? 2 নম্বরটা সেম, x-1 হোল স্কোয়ার যোগ y+3 হোল স্কোয়ার ইকুয়াল, এইখানে দেখো তো এই যে ব্যাসার্ধ 1 তার উপর স্কোয়ার। অর্থাৎ এই দুইটাই হচ্ছে কি ভাইয়া আমার যে কাঙ্ক্ষিত বৃত্ত, সেই বৃত্ত দুইটার সমীকরণ। তার মানে আমরা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল মডুলাস কেন্দ্রের কোটি, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল মডুলাস কেন্দ্রের ভুজ। এই প্রপার্টিসটা ইউজ করে ইজিলি সলভ করতে পারবো। তো চলো পরের এমসিকিউ। বলছে 2,3 কেন্দ্র এবং 6 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ। 6 একক কি বলছে? ব্যাস। তার মানে আমরা কি বলতে পারবো? অতএব ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে 3। তার মানে আমার বৃত্তটা হবে x-2 হোল স্কোয়ার যোগ y-3 হোল স্কোয়ার ইকুয়াল এখান থেকে 3 এর উপর স্কোয়ার। তো আমরা সবগুলা ক্যালকুলেশন করি, আসবে x² যোগ y² -4x -6y, এখান থেকে পাচ্ছি 4 আর এখান থেকে 9, 13।
13 আর এই -9 এই পাশে আসলে -9, সরি +9 এই পাশে আসলে -9 আর কি। তাহলে 13 থেকে 9 বাদ দিলে আসতেছে 4, অর্থাৎ x² + y² - 4x - 6y + 4 = 0। প্রশ্নে বলছে x অক্ষের খণ্ডিতাংশ। এটা কিন্তু কুয়েটে আসা প্রশ্ন, বুঝছো? এই ধরনের প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে দেয়, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। অতএব lx = 2 × √g² - c, অর্থাৎ 2 এর উপর স্কয়ার মাইনাস c -4। তার মানে বলো তো এখানে আসতেছে কত? 2 × 4 - 4 মানে আলটিমেটলি 0। তার মানে এটার দ্বারা আমরা বুঝতেছি সে আসলে কি করে, এক্স অক্ষকে খণ্ডনই করে নাই, বুঝছো? সে এক্স অক্ষকে খণ্ডনই করে নাই। দ্যাট মিনস এই প্রশ্ন থেকে আমরা যখনই বুঝলাম lx এর মান 0 আসছে বা ly এর মান 0 আসতে পারে, আসলে সেগুলো অ্যাকচুয়ালি কি করে না, খণ্ডন করে না। ক্লিয়ার? কুয়েটে 14-15তে আসা প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারলাম। পরের যে এমসিকিউটা আছে, এবার হচ্ছে আমরা একটা কনসেপ্ট দেখব, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ বের করে। ধরো এইটা একটা ব্যাসের প্রান্তবিন্দু x1, y1 এবং এইটা একটা ব্যাসের প্রান্তবিন্দু x2, y2। এই দুইটা প্রান্তবিন্দু দিয়ে আমাকে বলছে বৃত্তের সমীকরণ বের করতে। তো সমীকরণটা হবে x - x1, অর্থাৎ x মাইনাস এই বিন্দুর হচ্ছে ভুজ ইন্টু x মাইনাস এই বিন্দুর ভুজ, অর্থাৎ x - x1 ইন্টু x - x2। ঠিক তেমনিভাবে কোটির ক্ষেত্রেও যোগ y - y1 ইন্টু y - y2। তো চলো এটা ব্যবহার করে ম্যাথ করি, তাইলে ভাইয়া তোমরা বেশি ক্লিয়ার হবা। বলছে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, দেখছো কতগুলো জায়গায় আসছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব x মাইনাস +4 ইন্টু x -12 যোগ y -3 ইন্টু y -1 ইকুয়াল 0। ক্যালকুলেশন করে দাও, x² এখান থেকে পাচ্ছ 4x - 12x যোগ হচ্ছে 4 × 12 = 48, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই -48, y² -3y এখান থেকে পাচ্ছি +y -3 = 0। তাহলে আমরা পাচ্ছি x² +y² এখান থেকে আসতেছে ভাইয়া কত, -8x, এখান থেকে আসতেছে -2y, এখানে দেখো তুমি -48 আর এখানে আছে কি -3, তার মানে আলটিমেটলি কত, -51 ইকুয়াল 0। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কয় নম্বর অপশনে আছে, এটা দেখো ডি নম্বর অপশনে আছে, x² যোগ y² -8x -2y -51 ইকুয়াল 0। তার মানে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো, জাস্ট এখানে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন আশা করি যোগ বিয়োগ ক্যালকুলেশন এগুলো তোমাদের ভুল হবে না এবং তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। চলো পরের যে এমসিকিউটা আছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। দেখছো আসতেছে তো বারবার, তাইলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। HW থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করবা ভাইয়াকে যে ভাইয়া 29 নম্বরের এত নাম্বারটা হচ্ছে উত্তর, অর্থাৎ বরাবর যেভাবে কমেন্ট করো অবশ্যই এগুলা কমেন্ট করবা। কমেন্ট করা তোমাদের নৈতিক দায়িত্ব, তাইলে আমি বুঝতে পারবো এই ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারছো বা এই ক্লাসটা তোমার কোনো কাজে লাগছে বা ওভারঅল তুমি ক্লাস থেকে ভালো একটা আউটপুট নিতে পারছো। তো চলো এরপরের যে এমসিকিউ হ্যাক্সটা আমরা দেখব সেটা হচ্ছে কি এমসিকিউ হ্যাক্স। বলছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং ধনাত্মক এক্স অক্ষ হতে এ পরিমাণ এবং হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ হতে বি পরিমাণ অংশ ছেদ করে, তাইলে বৃত্তের সমীকরণ। এই দেখো একটা বৃত্ত কি করছে, মূল বিন্দু দিয়ে গেছে এবং এই যে ধনাত্মক এক্স অক্ষ হতে কি এ পরিমাণ অংশ ছেদ করছে এবং এই যে ওয়াই অক্ষ হতে কি করছে, বি পরিমাণ অংশ ছেদ করছে, তাইলে আমার বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা হ্যাক্সটা হচ্ছে বৃত্তের সমীকরণটা হবে x² যোগ y², যেহেতু বলছে ভাইয়া ধনাত্মক এক্স অক্ষ হতে এ পরিমাণ তাই আমরা লিখব -x, ধনাত্মক ওয়াই অক্ষ হতে বি পরিমাণ তাই -by। যদি ঋণাত্মক এক্স অক্ষ বলতো তখন লিখতাম +ax, যদি বলতো ঋণাত্মক ওয়াই অক্ষ তখন লিখতাম +by। তার মানে আমি যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে এই জিনিসটা ইজিলি মনে রাখবো, ধনাত্মক বললে মাইনাস, ঋণাত্মক বললে প্লাস, বুঝছো? তার মানে আমি যদি তোমাকে এখানে প্রশ্ন করি যে ধনাত্মক এক্স অক্ষ হতে এ পরিমাণ এবং ঋণাত্মক ওয়াই অক্ষ হতে
বি পরিমাণ। তাহলে তুমি যে জিনিসটা লিখবা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ধনাত্মক এ বলছে তার মানে মাইনাস এক্স, ঋণাত্মক বি বলছে তার মানে বি ওয়াই ইকুয়াল 0। বুঝছো? সহজ না? এই হ্যাক্সটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এই যে এখানে দেখো তো এটা কি, এটা তো ঋণাত্মক এক্স অক্ষ না, আর এটা কি ধনাত্মক ওয়াই অক্ষ, তার মানে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে ঋণাত্মক এক্স অক্ষ তার মানে হয়ে যাবে প্লাস এক্স এবং হয়ে যাবে মাইনাস বি ওয়াই ইকুয়াল 0। তাহলে আশা করি এই হ্যাক্সটা তোমরা বুঝতে পারছো। বুঝছো? না বোঝার মতো কিছু না, আরেকবার একটু রিপিট করি। যদি বলে ধনাত্মক হতে একটা অংশ খণ্ডন করে তাইলে হবে মাইনাস, আর যদি বলে হচ্ছে ভাইয়া ঋণাত্মক হতে খণ্ডন করে তাইলে হবে প্লাস। এবং যতটুকু খণ্ডন করে ততটুকুর সাথে এক্স অক্ষকে খণ্ডন করলে এক্স গুণ, এবং ওয়াই অক্ষকে খণ্ডন করলে ওয়াই অক্ষের সাথে যেটা খণ্ডিত অংশ সেটা গুণ হবে। এই কাজটুকু আমরা করছি। ভাষার জটিলতা থাকতে পারে, তবে তোমরা আশা করি কনসেপ্টটা বুঝছো। এমসিকিউ সলভ করি তাইলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। বলছে মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ হতে কত একক ভাইয়া? 4 একক, এবং ওয়াই অক্ষ হতে 2 একক কর্তন করে, তাইলে তার সমীকরণ কত? তাহলে আমি ডিরেক্ট লিখবো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। দেখো বলছে ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক, তাহলে -4x, এবং ওয়াই অক্ষ হতে 2 একক মানে ধনাত্মক ওয়াই অক্ষ হতে, অর্থাৎ -2y ইকুয়াল 0। তার মানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার -4x -2y ইকুয়াল 0। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এবং এইখানে তুমি দেখো তো এই দুইটাকে একটু চিন্তা করে, এটা কি মূল বিন্দু দিয়ে যায় নাই? অবশ্যই মূল বিন্দু দিয়ে যায়। এখানে কিন্তু এটা উল্লেখ আছে মূল বিন্দু দিয়ে যায়, তখনই এটা অ্যাপ্লিকেবল। দ্যাটস ওয়াই আমার এই প্রশ্নেও কিন্তু বলা আছে দেখো মূল বিন্দুগামী। ক্লিয়ার? এবার তো কনসেপ্ট ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ। এবার আসো এমসিকিউ না, একটা গুরুত্বপূর্ণ টাইপ, এই পরামিতিক সমীকরণ। এটা মেনলি অনেক জায়গায় আছে, এটা সরলরেখাতে আছে, বৃত্ততে আছে, তুমি কনিক্সে গেলেও পাবা। বিভিন্ন ধরনের সমীকরণ দিবে বা বিভিন্ন ধরনের বিন্দু টিন্দু দিয়ে আমাকে বলবে পরামিতিক সমীকরণ বের করতে। অর্থাৎ পরামিতিক সমীকরণটা একটা কি? পরামিতিক সমীকরণ হচ্ছে একটা চলককে অন্য আরো কয়েকটা চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট থাকতে পারে, তো সেগুলাকে আমরা বের করে নিয়ে আসবো। অর্থাৎ এইখানে একটা পরিবর্তনশীল রাশি থাকে, সেটাকে এক কথায় আমার রিমুভ করতে হবে। এটাই হচ্ছে পরামিতিক সমীকরণের কনসেপ্ট। তো এইখানে থেটাটা হচ্ছে পরিবর্তনশীল, দ্যাটস ওয়াই আমরা কি করব? থেটাটাকে রিমুভ করার চেষ্টা করব। তো আমরা এইখান থেকে যদি পরামিতিক সমীকরণ বের করি, দেখো লিখতে পারবো x - b ইকুয়াল a cos থেটা। এখানে লেখা যাবে y - c ইকুয়াল a sin থেটা। এটাকে দাও 1 নম্বর, এটাকে দাও 2 নম্বর। তো আমার শখ হয়েছে আমি 1কে এবং 2কে বর্গ করে যোগ করব। মানুষের তো কত কিছুই শখ হয়, তাহলে আমি বললাম 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে লেখা যাবে x - b হোল স্কোয়ার যোগ y - c হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। এই দুইটাতেই কমন, তাহলে এখান থেকে পাবো cos স্কোয়ার থেটা, আর এইখান থেকে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থেটা। বলো তো এই দুইটার যোগফল এক্স্যাক্টলি কত? 1 না? 1। অতএব আমরা বলতে পারবো বৃত্তটার সমীকরণ হচ্ছে x - b হোল স্কোয়ার যোগ y - c হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তার মানে এইখানে যে দুইটা জিনিস দেওয়া থাকলো সেটাকে আমরা কি করলাম? রিমুভ করে পরামিতিক সমীকরণে রূপান্তর করলাম। এবার কি কনসেপ্ট ক্লিয়ার? এবার আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এটা কি নির্দেশ করে? এটা এক্স্যাক্টলি বৃত্ত নির্দেশ করে, কারণ আমরা দেখছিলাম এটা কেমন আকৃতির, এটা হচ্ছে বৃত্তের আদর্শ আকৃতির সমীকরণ। তো চলো পরের প্রশ্নটা পড়ি। বলছে x ইকুয়াল a সাইন থিটা, y ইকুয়াল a কস থিটা, এটা কিসের সমীকরণ? অর্থাৎ এইখানে আমাকে বিভিন্ন জিনিস দেওয়া আছে, পরাবৃত্ত, বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত দিয়ে বলছে কোনটার সমীকরণ। তো আমরা কোনটা কি ধরনের আকৃতি কনিক্স জানি হালকা পাতলা, আমরা একাডেমিকেও দেখছি, তো সেইখান থেকে আমরা বলতে পারবো। আর তোমরা এটা বলতে পারো যে বৃত্ত চ্যাপ্টারের এমসিকিউ করাচ্ছেন, তাহলে বৃত্তের সমীকরণই হবে, কিন্তু ব্যাপারটা আসলে আমাদের পরীক্ষায় তো আর হচ্ছে বৃত্ত চ্যাপ্টারের এমসিকিউ উল্লেখ করে দিবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? বের করতে হবে, করে দেখতে হবে কোনটা কোন ধরনের আকৃতি আসে। তো নর্মালি আমি তোমাদেরকে একটু করে রিক্যাপ করি, আমি একটা পেজ অ্যাড করি, বুঝছো? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার
যোগ 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 আকৃতির কিছু পাই, তখন সেটা নির্দেশ করে বৃত্ত। যখন আমরা x স্কোয়ার ইকুয়াল 4ay অথবা y স্কোয়ার ইকুয়াল 4ax জাতীয় কিছু পাই, তখন সেটা পরাবৃত্ত নির্দেশ করে, অর্থাৎ একটার দ্বিঘাত একটার একঘাত। অথবা এরকম আকৃতিতেও পাইতে পারি x মাইনাস x1 তার উপর স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু y মাইনাস y1। আবার এইখানে পাইতে পারি y মাইনাস y1 এর উপর স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু x মাইনাস x1। এগুলা কেমন আকৃতি ভাইয়া? এগুলা হচ্ছে এক্স্যাক্টলি পরাবৃত্তাকার বা পরাবৃত্ত আকৃতির, আমরা জানি, একাডেমিকে আমরা পড়ছি। এরপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ার হবে না, এটা হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 হইলে মাঝখানে যেহেতু প্লাস তাই এটা হচ্ছে উপবৃত্ত বা এলিপস। আর এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, অর্থাৎ মাঝখানে যেহেতু মাইনাস, এটা হবে কি ভাইয়া? অধিবৃত্ত বা হাইপারবোলা। তো এই কয়টা যদি আমরা সমীকরণ চিনে রাখতে পারি তাইলে আমাদের ম্যাথ করা ইজি হবে। তো চলো এবার এই ম্যাথটায় যাই। তাইলে এখানে আছে দেখো এক্স ইকুয়াল এ সাইন থিটা, ওয়াই ইকুয়াল এ কস থিটা। এখানে মেনলি আমরা থিটাটাকে রিমুভ করার চেষ্টা করব, অর্থাৎ এই থিটাটাকে রিমুভ করে আমরা এক্স ওয়াই এর সমীকরণে আনার চেষ্টা করব। এটাই হচ্ছে মেন টার্গেট, অর্থাৎ যে কোনো জিনিস থাকবে সেটাকে আমরা এক্স ওয়াই এর সমীকরণে আনবো। তাহলে আমরা বলতে পারবো অতএব এক্স বাই এ ইকুয়াল সাইন থিটা, আর এইখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াই বাই এ ইকুয়াল হচ্ছে কস থিটা। তাইলে আমরা আগের বারের মতো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যদি যোগ করি, হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে কস স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা মানে 1। তাহলে দেখো তো এ স্কোয়ারটা ওই পাশে গুণ হয়ে গেলে হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, যেটা আসলে কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে, এই জন্য বৃত্তের সমীকরণ। তোমরা আবার চিন্তা করতে পারো যে ভাই আপনি একটু আগেই দেখাইলেন এখানে যদি মাঝখানে প্লাস থাকে এবং এই আকৃতির থাকে সেটা উপবৃত্ত, কিন্তু আসলে দেখো তো এখানে এটা আর এটার সাথে সিমিলারিটিস কি? এখানে দেখো তো এই পাশে আছে এ স্কোয়ার, এই দুইটাই পরস্পর সমান হচ্ছে এবং এটা কিন্তু বৃত্ত আকৃতির চলে আসছে, বুঝছো? তাই এটা হবে একটা বৃত্তের সমীকরণ। পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউতে বলছে এক্স ইকুয়াল এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটা কিসের সমীকরণ? তো আমরা নর্মালি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বলা আছে এক্স ইকুয়াল এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল এ সাইন থিটা। আচ্ছা, আমরা বর্গ করে যোগ করে দিই, তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল পাচ্ছি এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ 2ab cos থিটা ইন্টু সাইন থিটা। ঠিক তেমনিভাবে এখান থেকে পাবো কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস 2ab cos থিটা সাইন থিটা। তাহলে আমরা এটাকে দিলাম 1 এবং এটাকে দিলাম 2। 1 এবং 2 আমরা কি করে যোগ করে দিই, অর্থাৎ আমরা কি করছি এখানে দেখছো, এখানে বর্গ করলাম কেন? আমি বুঝতে পারলাম যে দেখো আমি এবার যদি এই দুইটা যোগ করি পাবো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এইখান থেকে দেখো তো এ স্কোয়ার কমন নিলে লিখতে পারবো কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা, যার মান এক্স্যাক্টলি 1। তার মানে আমি বলতে পারবো এ স্কোয়ারের সাথে 1 গুণ হলে কত ভাইয়া? এ স্কোয়ারই হবে। এইখান থেকে বি স্কোয়ারের সাথে 1 গুণ হবে মানে বি স্কোয়ারই হবে, আর এই দুইটা কাটাকাটি চলে যাবে। তার মানে সমীকরণটা আসতেছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে বুঝছো প্যারা আছে কি? এইটা তোমরাও বুঝতে পারবা যে এই সমীকরণ তুমি অন্য কোনোভাবে করতে পারবা না, জাস্ট বর্গ করে যদি যোগ করো দেখো দেন কাটাকাটি হয়ে যাবে, ইজিলি অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা একটু পজ করে 2 মিনিট আবার দেখে নাও, তাহলে ইজিলি বুঝতে পারবা। চলো পরের এমসিকিউ। এবং আমাদের আর কয়টা এমসিকিউ আছে দেখি। আমরা এখন আছি 49 পেজে, আমাদের 62 পেজ পর্যন্ত আজকের কন্টেন্ট অর্থাৎ প্রথম লেকচার। তো আমরা এখানে দেখি এই কি আছে।
বলছি x ইকুয়াল 3 cos থিটা প্লাস 1, y ইকুয়াল 2 প্লাস 3 সাইন থিটা। সমীকরণটা কি নির্দেশ করে এবং এটি যদি বৃত্ত হয় এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এটা বৃত্ত নির্দেশ করবে, এটা আমরা বুঝতে পারছি। তো বলছে এটা বৃত্ত হইলে এর কেন্দ্র এবং ব্যাসার্ধ কত। তো আমরা এটা একটু বের করি। দেখো, আমরা লিখতে পারবো x মাইনাস 1 ইকুয়াল 3 cos থিটা। ঠিক তেমনিভাবে এখান থেকে লেখা যাবে y মাইনাস 2 ইকুয়াল 3 সাইন থিটা। তো তোমরা ঠিক তেমনিভাবে এখানে যে কাজটা করবা, 1 এবং 2কে স্কোয়ার করে যোগ করে দিবা। তাহলে 1 এবং 2 স্কোয়ার করে যোগ করলে পাবা x মাইনাস 1 হোল স্কোয়ার যোগ y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 3 উপর স্কোয়ার, অর্থাৎ 9 ইন্টু কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা, মানে 9 ইন্টু 1। বা বৃত্তটা আসতেছে x মাইনাস 1 হোল স্কোয়ার যোগ y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 9। তাইলে বলো তো, এইখান থেকে আমরা কি ইজিলি দেখতে পারতেছি না? কেন্দ্র হবে x থেকে বিয়োগ আকারে আছে 1 এবং y থেকে বিয়োগ আকারে আছে 2, অর্থাৎ 1 2। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে 3 উপর স্কোয়ার, অর্থাৎ আমার এখানে কার 9কে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি না, 9কে এইভাবে লিখতে পারি যে 3 তার উপর স্কোয়ার। তার মানে আমি বলতে পারবো ব্যাসার্ধ হচ্ছে 3। তার মানে কেন্দ্র 1 2 আর ব্যাসার্ধ হচ্ছে কি ভাইয়া 3। বুঝছো? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। এখন এটা তো আমাদের করতে একটু টাইম লাগতে পারে, তোমাদের জন্য আমি একটু শর্টকাট শিখাই দিই। শর্টকাটটা কি? ধরো আমি একটা পেজ অ্যাড করি, আমি লিখলাম x ইকুয়াল a প্লাস b, ধরো দিলাম হচ্ছে cos থিটা। ঠিক তেমনিভাবে y ইকুয়াল ধরো আমি দিলাম c প্লাস b, ধরো সাইন থিটা। তো আমাদেরকে এখানে যে জিনিসটা বুঝতে হবে, এইরকম আকৃতির যদি থাকে, অর্থাৎ আগেরটাও দেখো তো এই আকৃতিরই ছিল না, অর্থাৎ এই যে সাইন থিটা এবং কস থিটার আগে যেইটা, এটা কি ছিল? সেম ছিল। এবং এই যে এগুলা ভিন্ন থাকতে পারে, সেমও থাকতে পারে। তো আমি এইখানে দেখো কি করছি, ভিন্ন দিছি। যদি থাকে তাহলে শর্টকাটটা হচ্ছে যেটা বি কস থিটা বা বি সাইন থিটা, অর্থাৎ কস বা সাইন ব্যতীত সিঙ্গেলই পড়ে আছে, সেগুলার হচ্ছে কি নির্দেশ করবে? কেন্দ্র নির্দেশ করবে। অর্থাৎ এক্স এর সাথে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রের ভুজ, ওয়াই এর সাথে যেটা, সেটা হবে কেন্দ্রের কোটি। অর্থাৎ কেন্দ্র হবে 1, a, c আর কি। তোমরা না বিশ্বাস করলে করে দেখো। এবং ব্যাসার্ধ হবে ভাইয়া, ব্যাসার্ধ হবে ভাইয়া যেটা হচ্ছে cos থিটা এবং sin থিটার সহগ, অর্থাৎ বি। বুঝছো? এই শর্টকাটটা মাথায় রেখো আজীবন, মানে দেখবা অনেক কাজে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারতেছো। এটা অনেকে জানেই না। বুঝছো? তোমাদেরকে শিখাই দিলাম। দেখো এইখানে আমরা তাইলে এইখান থেকে কি বলতে পারবো, যেখানে 1 সিঙ্গেল আছে পরে, তাই আমি বলতে পারবো 1টা কি ভাইয়া? এখানে 1টা হবে কেন্দ্রের ভুজ, আর এখানে 2 যেহেতু পরে আছে তাই 2 হবে কেন্দ্রের কোটি। তার মানে কেন্দ্র হবে 1, 2, আমি দেখেই বললাম। এবং সাইন থিটা আর কস থিটার সহগ হচ্ছে 3, তাই ব্যাসার্ধ হবে r ইকুয়াল 3। দেখো তো আমরা তো তাই পাইছিলাম, তাই পাইছি এবং তাই পাবো। বুঝছো? তাইলে খুব সহজ না? খুবই সহজ। পড়াশোনা কিন্তু খুবই সহজ। জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে এই ক্লাসগুলো যদি তুমি করে যাইতে পারো আমার সাথে, এই 2-2.5 মাস সময় আমাকে দিতে পারো, তাইলে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট তোমার জন্য একদম পানি ভাত। অ্যাটলিস্ট ম্যাথ অংশটাই তুমি 25-এ 25 পাওয়ার মতো প্রিপারেশন, অর্থাৎ যে কোনো ভার্সিটিতে ফুল মার্ক অ্যান্সার করার মতো প্রিপারেশন নিতে পারবা। যদিও ফুল মার্ক অ্যান্সার করার মতো কোনো পরিস্থিতি থাকে না, কারণ তুমি যত ভালোই প্রিপারেশন নিয়ে যাও, পরীক্ষার হলে দেখবা টুকটাক ভুল হয়ে যায়। তবে আমি তোমাকে বলতে পারবো এই ক্লাসগুলা থেকে, এই বেসিকগুলা থেকেই তুমি ফুল মার্ক কমন পাবা। তো চলো পরের পেজে কি আছে আমরা এখন দেখব। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, নতুন একটা কনসেপ্ট। ধরো একটা বিন্দু এইখানে অবস্থান করতেছে, এটা কি? কেন্দ্র। এখন একটা বিন্দু এইখানে অবস্থান করতেছে, একটা এইখানে এবং একটা ধরে এইখানে। তো এই 3টা বিন্দু দেখো তো 3 রকম না? একটা হচ্ছে পরিধিতে অবস্থান করে, একটা হচ্ছে বৃত্তের ভেতরে অবস্থান করে, একটা বৃত্তের বাইরে অবস্থান করে। তো যখন পরিধিতে অবস্থান করতেছিল তখন কি কেন্দ্র হতে এর দূরত্ব মানে ব্যাসার্ধের সমান হচ্ছিল। যখন বৃত্তের বাইরে অবস্থান করতেছিল তখন দেখো তো ব্যাসার্ধ থেকে বড় হচ্ছিল। আর যখন ভাইয়া কি দেখো তো যে বৃত্তের ভেতরে অবস্থান করতেছিল তখন ব্যাসার্ধ থেকে ছোট হচ্ছিল। তো আমি এই বিন্দুটাকে বলতেছি সি বিন্দু, এবং আমি তোমাদের জন্য যেই জিনিসটা বলতেছি, তাহলে সি হতে পি বিন্দু অর্থাৎ সিপি এর দূরত্ব, এটা যদি ব্যাসার্ধের সমান হয়
তখন কোথায় অবস্থান করে? পরিধির উপরে বা পরিধিস্থ। সিপি এর মান যদি গ্রেটার দেন আর হয় ভাইয়া, অর্থাৎ ব্যাসার্ধ থেকে বড়, তাইলে কোথায় অবস্থান করবে? বাহিরে। এবং সিপি এর মান যদি লেস দেন আর হয়, তখন সেটা কোথায় অবস্থান করবে? ভেতরে। তার মানে ওই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যদি আর এর সমান হয় পরিধিস্থ, আর এর থেকে বড় হইলে বাইরে, আর এর থেকে ছোট হইলে ভেতরে। তো চলো পরের পেজে যাই। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝাই বলি। সহজভাবে বোঝানো বলতে কি, আমাদের যেই বাহিরের বিন্দু বা ভিতরের বিন্দু বা বৃত্তের পরিধিস্থ বিন্দু দিবে, দিয়ে বলবে এই বিন্দুটার অবস্থানটা কোথায়, আমরা জাস্ট কি করব, সেই বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসাই দেব। এবং বসানোর আগে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাবো। অর্থাৎ এ আকৃতিতে যখন থাকবে তখন বসাই দিব। বসাই দিয়ে সেটার মান যদি 0 হয় তাইলে হবে পরিধিস্থ, গ্রেটার দেন 0 হইলে হবে বাইরে আর কি, আর লেস দেন 0 হইলে হবে ভেতরে। তার মানে এইখানে ধরো x1 y1 বিন্দুকে আমার টেস্ট করতে বলছিল, এই জন্য আমি কি করছি, বসাই দিছি। দেখো যখন গ্রেটার দেন 0 তখন বাইরে, যখন ইকুয়াল 0 তখন পরিধিতে, যখন লেস দেন 0 তখন ভেতরে। বুঝছো? আশা করি বুঝছো। এমসিকিউ করি তাহলে আরো বেশি ক্লিয়ার হবা। এই দেখো বলছে নিচের কোন বিন্দুটা এত বৃত্তের ওপর অবস্থিত। তার মানে আমার দেখতে হবে কোন বিন্দুটা বসাইলে এটা 0 হবে। 0 0 যদি বসাই তাইলে আমি এইখান থেকে এই রাশিটার মান পাচ্ছি কত? 0 0 বসাইলে 4, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। 1 2 বসাইলে পাবো 1 এর উপর স্কোয়ার যোগ 2 এর উপর স্কোয়ার মানে 4 -2 -8 +4। তাহলে এখান থেকে আসতেছে 8 থেকে, আচ্ছা -1, তাহলে এটা লেস দেন 0, এক্ষেত্রে হবে না। এবার -1 যদি বসাই তাহলে 1 যোগ 1 এখানে পাচ্ছি +2 -4 +4, তাহলে এখান থেকে আসতেছে 4 মানে গ্রেটার দেন 0। তাহলে সবার শেষে 1 1 বসাই দাও তো, তাহলে আসবে হচ্ছে 1 যোগ 1 মাইনাস হচ্ছে 2 -4। হ্যাঁ, তাহলে এই যে 1 1 বসাই দিলে আসবে 0। তার মানে আমি বলতে পারবো এটা কখন, এটা হচ্ছে পরিধিতে অবস্থান করে বা পরিধিস্থ। ক্লিয়ার? তার মানে আমরা যেই জিনিসটা বুঝলাম, কোনো একটা বিন্দু যদি বৃত্তের সমীকরণের উপর অবস্থান করে বা পরিধিস্থ হয়, তখন সেটার মান কত আসবে, বসাই দিলে আসবে 0। আমি এই বিন্দুটা বসাই দেখলাম আসলো 0, দ্যাটস ওয়াই এটা কি করে, পরিধিতে অবস্থান করে বা বৃত্তের উপর অবস্থান করে। ক্লিয়ার? খুবই সহজ প্রশ্ন। তো চলো দেখি এই টাইপের আর কি কি প্রশ্ন হয়। এই যে এই প্রশ্নটা, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার -6x + 4y - 12 = 0 হলে বৃত্তের বাইরে অবস্থিত। বাইরে অবস্থান করে মানে কি ভাইয়া? বাইরে অবস্থান করে মানে ভাইয়া দেখতে হবে বিন্দুগুলো বসায় কোন ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন 0। প্রথমটা বসাই দিই a1 1 এর ক্ষেত্রে, তাহলে এখান থেকে পাচ্ছি 1 যোগ 1 -6 + 4 -12, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -18 আর +6 মানে -12। আচ্ছা হবে না। এরপরে যখন আমরা -2, 2 বসাবো তখন আসবে হচ্ছে 4 যোগ 4, তারপর হচ্ছে +12 -8 -12, তার মানে আসতেছে 0। তাহলে এই ক্ষেত্রে আসতেছে 0, বুঝছো? তারপরেরটা আমরা কি পাচ্ছি, 3, 3 বিন্দু। এটা যদি বসাই তাহলে হবে 9 যোগ 9 -18 +12 -12, তাহলে এখানে পাচ্ছি এই দেখো 18 -18 কাটাকাটি, 12 থেকে 12 বাদ দিলে 0। তাহলে এই তিনটাতে তো হচ্ছে না, অর্থাৎ এই বিন্দুর জন্য দেখবা বৃত্তের বাইরে অবস্থান করবে। অর্থাৎ 7, -5 বসাও, দেখো এটার মান হচ্ছে অবশ্যই কি হবে, 0 থেকে বড় হবে। তো এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, যেহেতু আমি 3টা করে দিলাম এবং 3টার ক্ষেত্রে হইল না, তাহলে অবশ্যই 4 নম্বর এই বিন্দুর ক্ষেত্রে হবে এবং এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বর। তাইলে আমরা বলতে পারবো কোন বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে, 7, -5 বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর দেখো বলছে কোন শর্ত সাপেক্ষে এত বৃত্তটা বৃত্তের ভেতরে অবস্থান করে। ভেতরে অবস্থান করে, সাস্টে আসছে। দেখো সাস্টের প্রশ্ন মানেই দুষ্টুমি। দুষ্টুমি কেন বললাম, তোমাকে ইজিলি দিছে এখানে। আচ্ছা সরি, দুষ্টুমি বলছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি মনে করছিলাম যে 2x² যোগ 2y² দিছে।
অর্থাৎ নর্মাল আকৃতিতে সাস্ট কি করে দেয় না, একটু ঘুরায় পেঁচায় দেয়। যাই হোক, ওভারঅল বৃত্তের ভেতরে অবস্থান করে কোন শর্ত সাপেক্ষে, বুঝছো? এখানে তারপরেও প্রশ্নগুলা অন্য অন্য জায়গার তুলনায় একটু ট্রিকি করছে। তার মানে শর্ত কি? শর্ত হচ্ছে এই বিন্দুটা বসাই দিয়ে লেস দেন 0 হবে। তাহলে বসাই দিই, -1 এর উপর স্কোয়ার যোগ 2 এর উপর স্কোয়ার, -1 আছে +2, তারপর +2 × 2 মানে 4, প্লাস সি লেস দেন কত 0। তার মানে এখান থেকে পাচ্ছি 4 যোগ 4 8 যোগ 2 10 -1 মানে 11 আর কি। তাহলে আমরা বলতে পারবো 11 যোগ সি লেস দেন 0। অতএব সি লেস দেন কত? -11। ডি নম্বর অপশনে আছে, বুঝছো? তার মানে যেহেতু বলছে বৃত্তের ভেতরে অবস্থান করে, আমি বলতে পারবো এটা কি লেস দেন 0, অর্থাৎ সিটা কি ভাইয়া লেস দেন -11। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এরপরে কি আছে, এবার আমরা দেখব অন্য একটা জিনিস, সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত ক্ষেত্রফল। এটা খুবই মজার একটা জিনিস, অর্থাৎ আমাদেরকে বৃত্ত ও বৃত্ত অন্তর্লিখিত যে ক্ষেত্রফল মাঝে মাঝে বের করতে দেয়। যেমন দেখো প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে বলছে বৃত্তের ব্যাসার্ধ √3 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা ব্যাসার্ধ জানলে ক্ষেত্রফল কি জানি? πr²। তার মানে পাই ইন্টু আর, মানে ব্যাসার্ধ দেওয়া আছে √3 এর উপর স্কোয়ার। √3 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 3 পাই। দেখো তো 3 পাইটা কি? তাইলে এই বৃত্তের ক্ষেত্রফল। 3 পাই কোথায় আছে? এই যে নম্বর অপশনে, রাজশাহী ইউনিভার্সিটিতে 10-11 সেশনে আসা প্রশ্ন। ক্লিয়ার? তার মানে আমরা ব্যাসার্ধ দেওয়া থাকলে ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো। এটা একটা। এর পরের প্রশ্নটা দেখো, বলছে এত বৃত্তটা দ্বারা আবদ্ধ প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে ক্ষেত্রফলের সমষ্টি কত? মানে তোমাকে বলছে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এই যে এতটুকু বের করতে। তার মানে তোমাকে কিন্তু ভাইয়া পুরা বৃত্তের সমষ্টি বের করতে বলে নাই, ক্ষেত্রফলের অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে আমি কি বলতে পারবো না 1/2 πr² বের করতে বলছে? অবশ্যই, কারণ পুরা বৃত্তের ক্ষেত্রফল πr², তোমাকে অর্ধেক বৃত্তের বের করতে বলছে। তাহলে হাফ অফ পাই এর মান পাই r²। দেখো তো এইখান থেকে আর এর মান আমরা পাচ্ছি 6 এর উপর স্কোয়ার করলে 36, যেহেতু তাই আর এর মান 6, তার উপর স্কোয়ার কাটাকাটি করলে পাচ্ছি 18 পাই। তো এইখানে প্রশ্নটা যেহেতু অর্ধেক বলছে, তাই আমরা হাফ লিখলাম। যদি আমাদের বলতো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ, অর্থাৎ এইটাও নিতে বলতো, তাইলে আমরা কি করতাম? তাইলে আমরা যে কাজটা করতাম তখন নিতাম, দেখো তো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ 3টা ভাগ হয়েছে না? তাহলে 3/4। বোঝা গেছে? তাহলে 3/4 πr²। অর্থাৎ আমাদেরকে প্রশ্নে কি বলতেছে সেটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা নিতে হবে। আশা করি বুঝছি, যেহেতু বলছে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে এতটুকু হবে। দ্যাট মিনস 18 পাই হচ্ছে অ্যান্সার, সি নম্বরটা। ক্লিয়ার? কোথায় আসছে? এই দেখো BSMRSTU। আচ্ছা, এটা হচ্ছে কি ফুল মিনিংটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আচ্ছা, এরপরের যে এমসিকিউ আছে, বলছে দেখো x² যোগ y² = a এর ক্ষেত্রফল নিচের কোনটা? তাহলে বলো তো এটা আমরা কি বলতে পারি না, এটাকে এইভাবে লিখতে পারি না? x² যোগ y² = √a তার উপর স্কোয়ার। অবশ্যই। তাহলে ক্ষেত্রফল মানে কি? πr²। তার মানে পাই ইন্টু আর, আর এর মান কত? √a তার উপর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু এ। এটাই হচ্ছে অ্যান্সার, পাই ইন্টু এ। দেখো তো পাই ইন্টু এ কয় নম্বর আছে? ডি নম্বরে আছে। বুঝছো? এই প্রশ্নগুলো খুবই সহজ, জাস্ট আমরা যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি। ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল মানে πr², ইজিলি বের করতে পারবো। পানি ভাত ভাই, পানি ভাত, পানি ভাত। তো চলো পরের যে প্রশ্নটা, বলছে এত সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তো এইখান থেকে জাস্ট তোমরা কি করবা? ব্যাসার্ধ বের করবা। তাহলে আমরা লিখলাম r = √4 এর উপর স্কোয়ার যোগ -3 এর উপর স্কোয়ার -16। তার মানে এখান থেকে আসতেছে 3। অতএব ক্ষেত্রফল পাই ইন্টু r² বা পাই ইন্টু 3 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 9 পাই। খুব ফাস্ট করাইলাম। সমস্যা কি হইলো ভাই? কয় সেকেন্ড লাগলো? 10 সেকেন্ড না? তোমরাও পারবা 10 সেকেন্ডে। জাস্ট আমরা এখান থেকে কি বের করলাম? ব্যাসার্ধ বের করলাম, আর হচ্ছে ক্ষেত্রফল πr², অর্থাৎ 9 পাই। এই যে 9 পাই স্কোয়ার ইউনিট। বোঝা গেছে? এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি 14-15-তে আসা প্রশ্ন। পরের এমসিকিউ বলছে 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল। দেখো তো কোথায় আসছে? সাস্টে আসছে। কনসেপ্ট কি ডেভেলপ হবে কি হবে না? অবশ্যই হবে।
বলছে 4 একক বাহু বিশিষ্ট, তাহলে এগুলা 4 একক বাহু বিশিষ্ট বর্গ। আমাকে বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত, তাইলে বলো তো এর যে কর্ণ, এই কর্ণটা কি নির্দেশ করে? ব্যাস নির্দেশ করে না? তাইলে আমরা কি বলতে পারবো না? অতএব ব্যাস ইকুয়াল বর্গের কর্ণের দৈর্ঘ্যটা কি? 2 ইন্টু সাধারণ বাহু, সাধারণ বাহুটা 4, আচ্ছা 2 না, √2 ইন্টু সাধারণ বাহু আর কি। তার মানে আমরা বলতে পারবো 4√2। কিন্তু আমার তো দরকার ব্যাসার্ধ আর, তাহলে 4√2/2, মানে আমরা আলটিমেটলি বলতে পারবো 2√2টা হচ্ছে ব্যাসার্ধ। অতএব ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার বা পাই ইন্টু 2√2 এর উপর স্কোয়ার, বা এখান থেকে আমরা পাচ্ছি 4 গুণ 2, 8 পাই। অর্থাৎ 8 পাই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত বৃত্ত এবার আমরা চাইছে প্রশ্নে, সেটার ক্ষেত্রফল। বুঝছো? তার মানে এই যে বলছে বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্রটা বাহুগুলার দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে আমরা কর্ণ বের করছি, এবং আমি জানি কর্ণের দৈর্ঘ্যটাই কি ভাইয়া? ব্যাস নির্দেশ করে, তাহলে ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধ জানলে তো ক্ষেত্রফলও জানবই। দেখি আর কি আছে। আর হচ্ছে আমাদের, আচ্ছা আর 2টা প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাকে বলছে x² + y² - 4x + 6y - 3 = 0 বৃত্তের অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের মাথায় রাখতে হবে বৃত্ত অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4a²। অর্থাৎ এইখানে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভাইয়া কি? এ মানে কি? সমবাহু ত্রিভুজের বাহু। তো এইখানে আমরা এটা কিভাবে বের করব? আমাদের ফর্মুলা হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজ এটাও এ, এটাও এ, এটাও এ, এইখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে a/বড় হাতের সাইন এ, অর্থাৎ এটা যদি হয় এ বাহু, তার বিপরীত কোণটা হচ্ছে বড় হাতের এ, ইকুয়াল টুয়াইস আর। এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো। এই আরটা কি? আরটা হচ্ছে যে বৃত্ত অন্তলিখিত ত্রিভুজ তার ব্যাসার্ধ, অর্থাৎ এটা কি নির্দেশ করে? ব্যাসার্ধ নির্দেশ করে। কার? বৃত্তের। তাহলে আমরা বলতে পারবো এখানে এর মানে তো বের করা টার্গেট, ভালো কথা। এখন দেখো তো কোণের মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। তার মানে আমি এটা বলতে পারবো sin 60 ডিগ্রি ইকুয়াল 2 ইন্টু আর। তার মানে আমার দরকার এই বৃত্তের ব্যাসার্ধ। তো আমি পাচ্ছি অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল √2 এর উপর স্কোয়ার যোগ -3 এর উপর স্কোয়ার মাইনাস +3। তার মানে এখান থেকে আসতেছে √16 বা আলটিমেটলি 4। তাহলে আমি বলতে পারবো 2 গুণ 4, অর্থাৎ a ইকুয়াল 8 ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2। তার মানে আমরা পাচ্ছি 4√3। অর্থাৎ দেখো তো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এর মান a ইকুয়াল 4√3। অতএব আমাদের ক্ষেত্রফল √3/4 ইন্টু a²। এর মান হচ্ছে 4√3, তাহলে 4√3 এর উপর স্কোয়ার, তাহলে পাচ্ছি √3/4 ইন্টু 16 ইন্টু √3। √3 এর উপর স্কোয়ার আর কি 3 আর কি, বুঝছো? কাটাকাটি করলে এখান থেকে আসতেছে 3 × 12 √3। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এটা বের করতে কি আমাদের প্যারা হবে? প্যারা হবে না। আমরা জাস্ট জানি যেহেতু বৃত্ত অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে √3/4a², এর মান দরকার। এটার জন্য আমরা এখান থেকে a/sin a ইকুয়াল টুয়াইস আর, যেখানে আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ বের করে নিলাম, দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করছি। বাহুর দৈর্ঘ্য জাস্ট এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তো বুঝতে পারছো আশা করি। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আরেকটু 2 মিনিট আগ থেকে টেনে দেখো, আশা করি তাইলে ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ, জাস্ট আমাদের টার্গেট হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করা। সেটা কিসের মাধ্যমে বের করতে পারবো? বৃত্তের ব্যাসার্ধ এবং হচ্ছে এই যে কোণ, সেটার মাধ্যমে। কোণ তো জানি, শুধু ব্যাসার্ধটা আমাদের বের করা লাগবে, তাইলেই হয়ে যাবে। তো চলো এরপরে আমাদের আজকে শেষ প্রশ্ন। বলছে 2√3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল নিচের কোনটা? এটা হচ্ছে মেইনলি আমাদের অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে একটু ট্রিকি, কিন্তু খুব কঠিন না। কারণ দেখো এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা জানা লাগবে, তাইলে ম্যাথটা আমরা ইজিলি পারবো। একটা ফর্মুলা হচ্ছে ডেল ইকুয়াল আর ইন্টু এস। এইখানে ডেলটা কি? ডেল হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল।
এখানে আরটা কি, আরটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধ এগুলা কি অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর আর এই যে এস এটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। কার অর্ধ পরিসীমা? এই যে সমবাহু ত্রিভুজ তার অর্ধ পরিসীমা। বলো প্রত্যেকটা বাহু যদি 2√3 একক হয় তাহলে আমি কি বলতে পারবো না, এটা 2√3, এইটা 2√3 এবং এটাও 2√3? অবশ্যই। তার মানে এস ইকুয়াল যেহেতু অর্ধ পরিসীমা, 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2√3 যোগ 2√3 যোগ 2√3 মানে 6√3/2, বা আমরা কাটাকাটি করলে পাচ্ছি 3√3। তো আমরা তো এস এর মান অলরেডি বের করে ফেলছি, আমাদের দরকার কি আর এর মান, তাইলে লাগবে ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফলটা বের করি। অতএব ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল ভাইয়া? √3/4 a স্কয়ার, এ মানে বাহুর দৈর্ঘ্য মানে 2√3²। তার মানে আলটিমেটলি এইখান থেকে আসতেছে √3, আর এইখানে দেখো পাবো 3 × 4 অর্থাৎ 12√3/4। তার মানে আমরা কাটাকাটি করলে 3√3 পাবো, বুঝছো? কারণ এইখান থেকে আসতেছে 3, হ্যাঁ কাটাকাটি করলে এখান থেকে আসবে হচ্ছে, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই তাইলে তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। এখানে করি ডেল ইকুয়াল √3/4 × a স্কয়ার অর্থাৎ 2√3 এর উপর স্কয়ার। দেখো এখান থেকে আসতেছে √3/4 × 2 এর উপর স্কয়ার মানে 4, √3 এর উপর স্কয়ার মানে 3, 4 4 কাটাকাটি 3√3। অর্থাৎ যেটা বললাম সেইটাই। তোমরা কি এবার বুঝতে পারছো ক্যালকুলেশন? তোমাদের বোঝানোর জন্য আমি আলাদাভাবে করে দিলাম। তাইলে আমি ডেল এর মান জেনে গেছি, এস এর মান জেনে গেছি, আর এর মান পাবো না? পাবো। অতএব ডেল এর মান কত? ডেল এর মান হচ্ছে 3√3 ইকুয়াল আর ইন্টু এস এর মান কত? এস এর মানও 3√3, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে গেছি 1। আর এর মান 1 পেয়ে গেছি, আর কি লাগে কিছু দুনিয়াতে ভাই? অতএব ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার বা 1 এর উপর স্কয়ার অর্থাৎ পাই। পাই কয় নম্বর অপশনে আছে? এই যে সি নম্বর অপশনে। তার মানে এই প্রশ্নটা কিন্তু একটু টাফ লাগতে পারে, জাস্ট হচ্ছে দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। এই যে বৃত্ত এবং বৃত্ত অন্তর্লিখিত ক্ষেত্রফল, এই দুইটার মধ্যে এই দুইটা প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে একটু ট্রিকি বোঝাচ্ছি আর কি। জাস্ট কয়েকটা ফর্মুলা আমাদের জানা লাগে, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, যখন অন্তবৃত্তের ক্ষেত্রফল বলবে তখন ক্ষেত্রফল ইকুয়াল আর ইন্টু এস অর্থাৎ এই ফর্মুলাটা। আর ওভারঅল আমরা তো বৃত্তের যে ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কয়ার, এটা তো সবাই জানি। এগুলো অ্যাপ্লাই করলে এই দুইটা প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি এই প্রশ্নটা বুঝছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আরেকটু টেনে নিও, দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এগুলার পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে ব্যক্তিগত, তাইলে তোমরা হোয়াটসঅ্যাপে পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন এই নাম্বারে নক করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এর মাধ্যমে আমাদের হচ্ছে প্রথম লেকচারটা শেষ হয়ে গেল, এবং প্রথম লেকচার শেষ, আমরা দ্বিতীয় লেকচারে আসবো। আবার দ্বিতীয় লেকচারে আমরা বৃত্ত চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, অর্থাৎ দুইটা লেকচারের মাধ্যমে আমাদের বৃত্ত চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা তুলে নাও, এসএস নিতে পারো বা তুলে নিতে পারো, আমি মুছে দিলাম। তাইলে তোমরা অবশ্যই কি করবা ভাইয়া, তোমরা অবশ্যই এই ক্লাস দেখে এখন আমাদের কোশ্চেন ব্যাংক বা আদার্স যে সমস্ত প্র্যাকটিস করার ডকুমেন্ট আছে সেগুলা থেকে প্র্যাকটিস করতে হবে। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, সময়টাকে কাজে লাগাও, এই কয়েকটা মাস কনসিস্টেন্সি ধরে রাখো। তোমরা হতাশায় ভুগে এই কয় মাস, এটা আমি চাই না। এই জন্য যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হতাশা দুশ্চিন্তা থেকে দূরে থাকো, অ্যাডমিশন সময়টাকে আল্লাহ তাআলার কাছাকাছি থাকার চেষ্টা করো, দ্যাট মিনস তার সৃষ্টিকর্তার প্রার্থনা করো, এবং সব সময় পড়াশোনার মাঝে থাকো। যতটুক সময় অপচয় না করলেই না, কারণ এই সময়টা যদি তুমি একটু কাজে লাগাইতে পারো, আজ থেকে 6 মাস পর তুমি দেখবা তোমার হচ্ছে ওয়েটটা অনেক গুণে বেড়ে যাচ্ছে। এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে, বুঝছো? বাংলাদেশের পার্সপেক্টিভ না হইলে আমি এই কথাগুলো বলতাম না। বাংলাদেশের পার্সপেক্টিভে তাই তুমি একটা পাবলিকান হয়ে যাবা, মানে তোমার এলাকাতে অনেক ধরো হচ্ছে পরিচিতি, সবাই হচ্ছে দেখা যাচ্ছে মুখে মুখে নাম, তখন দেখবা তোমার আলাদা একটা সম্মান করতেছে সবাই, যে মানুষটা তোমার গুনতো না সেও গুনবে। ওভারঅল সব কিছু মিলায় তুমি একটা ভালো দিন সামনে ফেস করতে যাবা। এখন তুমি ট্যুর দিতে মনে চাচ্ছে, ট্যুর দিচ্ছ, দিলে মানেই ক্ষতি, কিন্তু তখন তুমি ট্যুর দেওয়ার সময় পাবা,
ভার্সিটি লাইফে মোটামুটি অনেক প্রেশার থাকে, এই প্রেশারের মাঝেও কিন্তু চিল করা যায়, কিন্তু এখন যদি চিল করতে যাও ফিউচারে একটু টাফ সময় আসবে, এই জন্য এই সময়টা একটু কষ্ট করে হইলেও পরিশ্রম করো। তো ইনশাল্লাহ দেখা হবে বৃত্ত চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। তোমরা চাইলে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা চ্যাপ্টারটাও দেখে ফেলতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো যেন তোমাদের জন্য ভিডিও বানানো কন্টিনিউ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।